আসসালামু আলাইকুম সবাইকে। তো সামনে ডেন্টাল পরীক্ষা, ডেন্টাল জিকে নিয়ে তোমাদের মানে চিন্তার শেষ নাই, বা কি পড়বো কি করব না করব কোনো টেনশন নাই। আমরা আছি আজকের ক্লাসে, যা বলবো যা দেখাবো, ঠিক আছে, এগুলো যদি তুমি কমপ্লিটলি ফলো করতে পারো ইনশাল্লাহ ডেন্টাল জিকেতে তুমি আটকাবে না। ওকে, তো ভিডিওটা খুব বেশি দীর্ঘ হবে না, ঠিক আছে। একদম আমি যা যা লাগবে সবগুলো তোমাকে বলে দিব, সেই অনুযায়ী পড়বা, ইনশাল্লাহ অনেক ভালো করবা। ডেন্টাল জিকে নিয়ে কোনো সমস্যা নাই, একদম ইজি বিষয়টা। দেখো, প্রথমে প্রথমে আমি যদি তোমাকে বলি যে তোমার কোন কোন বিষয়টা সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত, প্রথম যে বিষয়টা প্রায়োরিটি দিবা সেটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন। বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে, কারণ বিসিএস এর প্রশ্ন থেকে হুবহু চলে আসে পরীক্ষাতে, ফার্স্ট কথা। তো বিসিএস এর প্রশ্ন ভিতরে তুমি কিভাবে প্রশ্ন সিলেক্ট করবা, দেখবা কিছু কিছু প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল, প্রতি বছরই কমন থাকে। বাংলাদেশের জাতীয় পাখি কি, বাংলাদেশের জাতীয় পশু কোনটা, তাহলে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, ইউনিভার্সাল। তাহলে তুমি হচ্ছে সেগুলো আগে পড়ে ফেলবা। আর কিছু কিছু প্রশ্ন দেখবা যেগুলো হচ্ছে ওই বছরের জন্য নির্দিষ্ট, যেমন একটা নির্দিষ্ট অর্থ বছরে বাজেটের পরিমাণ কত বা সংখ্যাগত যে মানগুলো আছে এগুলো প্রতি বছর বছর চেঞ্জ আসে, প্রতি বছর বছর চেঞ্জ আসে। তো সেগুলো তোমার আর পড়া দরকার নাই, যেগুলো কখনোই চেঞ্জ হয় না, যেগুলো ইউনিভার্সাল প্রশ্ন সেগুলো তুমি পড়ে ফেলবা। তাহলে বিসিএস এর প্রশ্ন যতগুলো অ্যাভেলেবল বিসিএস এ আছে প্রশ্নগুলো, সেগুলো তুমি অবশ্যই পড়ে ফেলবা। গুরুত্বপূর্ণ যেসব ডকুমেন্ট লাগবে আজকে ক্লাসে আমি যেসব কথা বলবো সবগুলো আমি চেষ্টা করবো ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দিয়ে দিতে। তাহলে ফার্স্ট হচ্ছে তোমার বিসিএস এর প্রশ্ন, এবং বিসিএস এর প্রশ্নের ভিতরে ইউনিভার্সাল প্রশ্ন যেগুলো প্রতি বছরই হচ্ছে তোমার মানে প্রতি প্রতি বছর হচ্ছে তোমার মানে চেঞ্জ হয় না, যে প্রশ্নগুলো সেগুলো তুমি পড়ে ফেলবা। আচ্ছা, খুব ভালো সাজেশন দিব, এরা ফলো করতে পারলে ইনশাল্লাহ তুমি ভালো করবা। আচ্ছা, তারপরে হচ্ছে আগের বছরের ম্যাথ এবং ডেটের প্রশ্ন, ঠিক আছে। আগের বছরের ম্যাথ এবং ডেটের প্রশ্ন তোমাদের কাছে প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংক দেখে দেখে আগের বছরের ম্যাথ এবং হচ্ছে ডেটের প্রশ্ন সুন্দর করে সলভ করে ফেলবা। তাহলে আগে বিসিএস এর প্রশ্ন সলভ করবা যেগুলো কোনো চেঞ্জ আসে নাই, ঠিক আছে, যে প্রশ্নগুলো একদম ইউনিভার্সাল, আর যেগুলো চেঞ্জ আসছে এগুলো পড়ার দরকার নাই। তারপর হচ্ছে ম্যাথ এবং ডেটার প্রশ্ন সলভ করে ফেলবা। এরপর যদি তোমার টাইম পাও তাহলে হচ্ছে বিভিন্ন বার্ড সিরিজের প্রশ্নগুলো আছে, তুমি যে জায়গা থেকে পড়ো না কেন, তুমি যদি এমপি3 থেকে পড়ে থাকো, সবাই তো মেডিকেলের জন্য পড়ছো, তাহলে এমপি3 থেকে পড়লে এমপি3 থেকে পড়ো, জোবার জিকে থেকে পড়লো জোবার জিকে থেকে পড়ো, আরটিডিএস এর বই থেকে পড়লে আরটিডিএস এর বই থেকে পড়ো, এই যে আমি আরটিডিএস এর বই খুলে রাখছি এখানে। তারপর তুমি হচ্ছে যদি রেটিনা ডাইজেস্ট পড়ো, রেটিনা ডাইজেস্ট থেকে পড়তে পারো, বা যে কোনো কোচিংয়ের বই থেকে পড়ে থাকো পড়তে পারো, সব জায়গায় প্রায় সেম ইনফরমেশনই দেওয়া, নতুন করে তোমার কোনো কিছু পড়ার এখন আর দরকার নেই। ওকে, তো বিসিএস, ম্যাথ, ডেট, তারপর হচ্ছে ভার্সিটির প্রশ্ন, এই তিনটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি। তবে এই তিনটার ভিতরে সব থেকে প্রথমে তোমাকে পড়তে হবে বিসিএস এর প্রশ্ন, একদম মাস্ট। এই তিনটার ভিতরে কোনো কিছু যদি নাও পড়ো তাহলে তোমাকে পড়তে হবে হচ্ছে বিসিএস এর প্রশ্ন। বিসিএস এর প্রশ্ন সলভ না করে ডেন্টাল ভর্তি পরীক্ষা দিতে যাওয়া যাবে না। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখন তোমাকে তোমার মনে প্রশ্ন যে ভাইয়া লাস্ট মোমেন্টে আমি কী কী টপিক্স পড়বো, তাহলে আমি বললাম প্রথমে বিসিএস এর প্রশ্ন সলভ কর, তুমি সলভ করবা। তারপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক্সটা, এটা না পড়ে গেলে পাপ হবে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, ঠিক আছে। মুক্তিযুদ্ধ তোমাকে পড়ে যাইতেই হবে, ঠিক আছে। মুক্তিযুদ্ধ ডিটেলস পড়ে ফেলো, মুক্তিযুদ্ধটা ডিটেলস পড়ে ফেলো, যা যা পড়ছো আমরা যা যা পড়াইছি, যদি তুমি দুরন্ত প্রশ্নে যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে থাকো, তাহলে আমরা যা যা পড়াইছি, সাদি ভাই যা যা পড়াইছে, বা আমি তো আবার ক্লাস নিতে পারিনি, আমার পরীক্ষা ছিল, তাহলে সেগুলো পড়ে ফেলবা, আমাদের আরটিডিএস এর বই থেকে পড়ে ফেলবা, যদি তোমার কাছে এই বইটা থাকে। যদি এটা না থাকে তুমি যে সোর্স থেকে পড়ছো সেখান থেকে পড়ে ফেলবা। মুক্তিযুদ্ধ একদম সব প্রশ্ন সলভ করে যাবা, মুক্তিযুদ্ধ যা যা পড়ছো সব রিভিশন দিয়ে যাবা, একদম ডিটেলসে পড়ে ফেলবা মুক্তিযুদ্ধ, ঠিক আছে। এখান থেকে পরীক্ষার প্রশ্ন মাস্ট আসবে। এবছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযুদ্ধ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে। তো একটু বুদ্ধি খাটাও কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, ঠিক আছে, এগুলা আমি আজকে ক্লাসে বলবো, সেগুলো মানে বেশি বেশি পড়ো। জিকের জন্য এত টাইম দিয়ে তো তুমি বাকি সাবজেক্টগুলো পড়তে পারবে না, তোমাকে খুব সিলেক্টিভ পড়া পড়তে হবে, আজকে সেগুলো নিয়ে কথা বলবো। তাহলে আগে বিসিএস এর প্রশ্নগুলো সবার আগে শেষ, এরপর আসবো আমরা মুক্তিযুদ্ধতে, মুক্তিযুদ্ধ পড়বো আমরা, এরপর মুক্তিযুদ্ধ থেকে যত প্রশ্ন আসছে সবগুলো আমরা পড়ে ফেলবো মুক্তিযুদ্ধটা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, এখান থেকে এবছর প্রশ্ন আসছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজি কাকে পরাজিত করছিল, ঠিক আছে, কাকে পরাজিত করছিল নদিয়া দখল করার সময়, পরাজিত করছিল হচ্ছে লক্ষণ সেনকে। তো এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে, তাহলে প্রাচীন বাংলার ইতিহাস খুবই হট টপিক্স। এরপরে তুমি আসবে হচ্ছে পাকিস্তান আমল, পাকিস্তান আমল, পাকিস্তান আমল, ঠিক আছে। পাকিস্তান আমল থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, মেডিকেলে আসে নাই বা ডেন্টালে আসার চান্স আছে। তারপরে হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভিতরে অনেকগুলো টপিকস আছে আসলে,
ঠিক আছে, এত সব টপিক তুমি পড়ে শেষ করতে পারবে না, বাট কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই পড়তে হবে। বাংলাদেশের ভূপ্রকৃতিটা, ঠিক আছে, সব থেকে বড় বিভাগ কোনটা, সব থেকে বড় জেলা কোনটা, যে ভূপ্রকৃতি নিয়ে যেসব কাহিনী টাহিনী আছে, বাংলাদেশের উত্তরে কি, বাংলাদেশের দক্ষিণে কি, ঠিক আছে, বাংলাদেশের সীমানা রেখা, এই বিষয়গুলো এগুলো সব বইতে পাওয়া যায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলাদেশের ভূপ্রকৃতি আর জাতীয় দিবস, এগুলো অবশ্যই পড়বা। ঠিক আছে, ভূপ্রকৃতি, জাতীয় দিবস অবশ্যই পড়বা। তাহলে মূলত বাংলাদেশ অংশ থেকে তুমি যদি কিছু পড়তে নাও পারো, ঠিক আছে, কিছু পড়তে নাও পারো, আমরা জানি তুমি বাংলাদেশ থেকে অনেক কিছু পড়ছো, সেগুলো অবশ্যই রিভিশন দিবা। আমি কিন্তু বলতেছি যে ওগুলা মানে না পড়ে যাওয়া লাগবে না। ঠিক আছে, তুমি আগে পড়ছো, মেডিকেলের জন্য এত কষ্ট করে পড়ছো, ডেন্টাল লাগে কেন রিভিশন দিবা না? অবশ্যই রিভিশন দিবা। বাট ইন কেস তুমি পড়ে থাকো নাই, তুমি কিছুই পড়ো নাই, তাহলে তোমার এখন কাজ হচ্ছে বিসিএস এর প্রশ্ন সলভ করা, ফার্স্ট কাজ। আগের বছরে মেডিকেল ডেন্টাল সলভ করা, সেকেন্ড কাজ। দেখো জিকে প্রিপারেশন আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি কিন্তু কমপ্লিটলি, এটা কিন্তু পড়তে বেশিক্ষণ লাগবে না। বিসিএস এর জন্য পড়বা, মেডিকেল ডেন্টাল প্রশ্ন সলভ করবা, বিসিএস এর প্রশ্নগুলো সলভ করবা, মেডিকেল ডেন্টাল সলভ করবা, মুক্তিযুদ্ধ বিস্তারিত পড়বা, প্রাচীন বাংলার ইতিহাস বিস্তারিত পড়বা, পাকিস্তান আমল বিস্তারিত পড়বা, বাংলাদেশের ভূপ্রকৃতি, জাতীয় দিবসগুলো বাংলাদেশের খুব গুরুত্ব দিয়ে পড়বা। ঠিক আছে, গুরুত্ব দিয়ে পড়বা। ওকে, তারপরে আসা হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে এবছর খুব বেশি প্রশ্ন আসে না মেডিকেলে। তো এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাম্প্রতিক। ঠিক আছে, সাম্প্রতিক ইন্টারন্যাশনালের ভিতরে ইসরায়েল ফিলিস্তিন ওয়ার নিয়ে প্রশ্ন আসবে। এটা আমি মেডিকেলের আগেও বলছিলাম তোমাদেরকে হাজারবার, যে ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার নিয়ে প্রশ্ন আসবে, সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। আবু সাইদকে নিয়ে প্রশ্ন আসবে বলছিলাম, আবু সাইদকে নিয়ে প্রশ্ন আসছে। তো এবারে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে সাম্প্রতিকের ভিতরে ইন্টারন্যাশনাল পার্টটা, মানে ইন্টারন্যাশনাল পার্ট বলতে বোঝাচ্ছি মানে যেগুলা নর্মাল ইন্টারন্যাশনাল সেগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাম্প্রতিককালে ইন্টারন্যাশনালি কী কী ঘটনা ঘটতেছে, এগুলো তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে বাংলাদেশের রিসেন্টলি সাম্প্রতিক কী ঘটনাগুলো ঘটতেছে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেদার দেন পুরা ইন্টারন্যাশনালের বিভিন্ন যে টপিকসগুলো আছে এগুলো প্রণালী এগুলো থেকে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ওই জিনিসগুলো আমরা কই থেকে পড়বো? তো ওই জিনিসগুলো আমি সুন্দর করে একটা পিডিএফ বানাই দিছি। ঠিক আছে, আমরা ইন্টারন্যাশনাল একটা আলাদা পিডিএফ বানাইছি, সাম্প্রতিকের একটা আলাদা পিডিএফ বানাইছি। এটা পড়লে আমরা আশা করি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না, এটা একটা বাস্তব কথা, কেউ গ্যারান্টি দিতে পারে না। বাট আমি যখন নিজে পিডিএফটা বানাইছি তখন খুবই অ্যানালাইসিস করে বানাইছি। এটা তুমি অবশ্যই প্রথমে পড়ে শেষ করবা। ঠিক আছে, এটা অবশ্যই তুমি প্রথমে পড়ে শেষ করবা। এরপরে তুমি মেডিকেলের আগে যা যা পড়ছো, যত সাম্প্রতিক পড়ছো এগুলো তুমি পড়তে পারো। কিন্তু সবার আগে আমি যে পিডিএফটা সাম্প্রতিক এবং ইন্টারন্যাশনাল পিডিএফটা আমি তোমাকে আজকে প্রোভাইড করবো এখানে, সেটা তুমি সবার আগে পড়ে যাবা। ঠিক আছে, এবং এখানে যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো হচ্ছে তুমি পড়বা। এরপর তুমি অন্য যে কোনো গাইডটা বা হচ্ছে অন্য যে কোনো কোচিংয়ের শিট পিডিএফ তুমি পড়তে পারো। বাট আমি যেটা বানাইছি এটা অবশ্যই আগে পড়বা, কারণ এখান থেকে মেডিকেলের প্রশ্ন কিন্তু কমন আসছিল, বুঝছো, মেডিকেলে কমন আসছিল, সো ডেন্টালেও আশা করি কমন আসবে। তো এটা পড়ে ফেলবো, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আমি বলতেছি না এখান থেকে সব কমন আসবে, কারণ কোথ থেকে প্রশ্ন করবে কেউ জানে না। বাট এখান থেকে মেডিকেলে কমন আসছিল, সো ডেন্টালে কমন আসবে। আমি মোটামুটি খুব টাইম নিয়ে অ্যানালাইসিস করে সেটা বানাইছি। ওকে, তো ওইটা পড়বা, আমারটা পড়ার পরে যদি তুমি আরও টাইম পাও দেন অন্য কিছু পড়বা, কারণ এটা আমি খুব কম মানে প্রিসাইজ করে বানাইছি, খুবই অল্প, তোমার পড়তে খুব কষ্ট হবে না, আমি আজকে দেখাই দিব সেটা। ঠিক আছে, ওকে, তাহলে এইটা আর ইন্টারন্যাশনাল এবং সাম্প্রতিকের ভিতরে তোমার মেইনলি যে বিষয়টা তুমি পড়বে সেটা হচ্ছে সাম্প্রতিক ইন্টারন্যাশনাল, যেটা আমি পিডিএফ দিয়ে দিব। সাম্প্রতিক আর হচ্ছে ইন্টারন্যাশনাল যা যা আমার লাগবে, ঠিক আছে, এটার আমি পিডিএফটা দিয়ে দিব। আমি একটা পিডিএফ দিয়ে দিব, সেই পিডিএফটা পড়লে আশা করি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তুমি বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছো, বিভিন্ন জায়গা থেকে পড়ছো, ওগুলো অবশ্যই তুমি পড়বা। যেহেতু তুমি আগে পড়ছো, কেন এখন আবার রিভাইজ দিবে না? বাট আমি যে পিডিএফটা দিচ্ছি এটা অবশ্যই একটু দেখে যাও। ঠিক আছে, এটা আমি দুরন্ত পরিষদ দিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু কমন পাইছি, সেখান থেকে কমন আসছিল। আচ্ছা, যাই হোক, তাহলে এবারও কিন্তু আসলে কমন আসার চান্স আছে, তো ওইটা পড়ে ফেলবা। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমার পড়া। তাহলে আমি যদি আজকের ক্লাসে যদি আমার নিজের সাজেশন থেকে বলি যে আমি তোমাকে এখন কি বুক পড়তে বলবো, প্রথমে তোমাকে বলবো বিসিএসের প্রশ্ন সলভ করো, মেডিকেল ডেন্টালের প্রশ্ন সলভ করো। ঠিক আছে, তারপর টাইম পেলে ভার্সিটির প্রশ্ন সলভ করতে পারো, ভালো। তারপর এটা করার পরে, এই দুইটা করার পর আগের দুইটা ভার্সিটি পরে যদি টাইম না পাওয়া দরকার নেই, এই দুইটা করার পর মুক্তিযুদ্ধটা একদম ডিটেলসে পড়ে ফেলো, মুক্তিযুদ্ধ কমপ্লিট ডিটেলসে পড়ে ফেলো, এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকবে। প্রাচীন বাংলার ইতিহাসটা পড়ে ফেলো, পাকিস্তান আমল পড়ে ফেলো, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশ জাতীয় দিবস, এগুলো পড়ে ফেলো। এগুলো সবার আগে খুবই ইম্পর্টেন্ট টপিক্স। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল এবং সাম্প্রতিক। ঠিক আছে, এটার জন্য আমরা যে পিডিএফটা প্রোভাইড করতেছি এটা পড়ে ফেলো, তাহলে দেখবো যে অনেক প্রিপারেশন হয়ে গেছে। এরপর তুমি এতদিন যা যা পড়ে আসছো সেগুলো রিভাইজ দাও। যে কোনো কোচিংয়ের শিট হতে পারে, তুমি যদি রেটিনার ভর্তি থাকো, রেটিনার শিট তুমি পড়ছো, তো তুমি সেটা পড়বা, অবশ্যই পড়বা।
ঠিক আছে, বা তুমি যে জায়গায় ভর্তি আছো সেখানকার পিডিএফটা পড়বা। বাট সবার আগে আজকে যে পিডিএফটা দিচ্ছি সেটা অবশ্যই পড়ে যাও, একবার করে দেখে যাও, কারণ এখান থেকে মেডিকেলে কমন আসছে, ডেন্টালও কমন আসতে পারে। ঠিক আছে, পড়লে ভালো হবে। ঠিক আছে, আমি তোমার জোর করতেছি না, বাট এখান থেকে যেহেতু মেডিকেলে কমন আসছে, সো ডেন্টালে কমন আসতে পারে। ওকে, সো আমরা একটু মানে টাইম নিয়ে সেটা বানাইছি। আচ্ছা, যাই হোক, বাট 100% মানে কমনের নিশ্চয়তা কেউ দিতে পারে না, এটা আসলে সত্যি কথা। কারণ আমি তো জানি না কোথা থেকে প্রশ্ন করবে, বাট আমাদের ইনটিউশন বলতেছে যে ওখান থেকে প্রশ্ন করবে, মেডিকেলেও করছে, তো ডেন্টালও আশা করি করবে আর কি। আচ্ছা, ওকে, তো দেখো তাহলে প্রথম হচ্ছে এই জিনিসগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই টপিকসগুলো পড়বো, আর ইন্টারন্যাশনাল সাম্প্রতিকের জন্য পিডিএফটা পড়বো, যেটা দিয়ে দিব, এটা পড়লেই মোটামুটি আশা করি হয়ে যাবে। এরপর তুমি আগে যা যা পড়ছো, যেসব টপিক্স পড়ছো, সেগুলো অবশ্যই রিভিশন দিয়ে যাবা, সেগুলো আবার মিস করে যাও না। কিন্তু এগুলো যারা পড়ো না, একদম ফাঁকিবাজি করছো, এদের জন্য এটা হচ্ছে একদম মানে মানে একদম লাইফ সেভিয়র আর কি। যেমন মুক্তিযুদ্ধ, এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকবেই। প্রাচীন বাংলা, পাকিস্তান আমল, বাংলাদেশের বুক প্রকৃতি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন থাকবেই। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল সাম্প্রতিক থেকে প্রশ্ন থাকবেই, কারণ মেডিকেলে যেহেতু প্রশ্ন আসছে এই জায়গাগুলো থেকে, সো ডেন্টালেও আমার হচ্ছে এই জায়গাগুলো থেকে প্রশ্নের সম্ভাবনা সব থেকে বেশি। এবার আসলে মুক্তিযুদ্ধ, হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে এই যে এখানে অনেক কাহিনী লেখা আছে, এগুলো তো এখন আর পড়ানোর টাইম নেই, এগুলো তোমরা পড়ছো অনেকবার, এখন যদি আমি পড়াই তোমার টাইম নষ্ট হবে। হ্যাঁ, তো এখান থেকে আমি প্রশ্ন দেখাবো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো এখন বলি, তুমি যে বই থেকে পড়ছো সেখানে তুমি দেখবা যে কিছু কিছু জায়গা, কিছু কিছু তথ্য তোমার মনে থাকে না কখনোই, তো সেই তথ্যগুলো বারবার পড়ো। আর কিছু কিছু তথ্য আছে যেগুলো তোমার হচ্ছে মনে থাকে, তো এইগুলো তুমি পড়ে আবার টাইম নষ্ট করার দরকার নাই। যেগুলো তোমার মনে থাকে না সেগুলো তুমি বারবার পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো। ঠিক আছে, যেমন মুক্তিযুদ্ধটা একদম হাফেজ হয়ে যাও, তোমার কাছে যে বই আছে যেখানে তুমি এতদিন মুক্তিযুদ্ধ পড়ছো সেখান থেকে পড়ো, দরকার হলে আর কোনো বইতে যদি এক্সট্রা ইনফরমেশন থাকে পড়ে ফেলো, কারণ মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন থাকবে, যেহেতু মেডিকেলে আসছে, এএফএমসিতে আসছে, সো ডেন্টালে আসার সম্ভাবনা সব থেকে বেশি। যে কেউ তোমাকে এই কথা বলবে, তো একটু মাথা খাটাও, একটু মাথা চিন্তা করে করে পড়ো। আচ্ছা, তাহলে এখান থেকে পড়বা, এই তথ্যগুলো আমাদের বইটা থাকলে অবশ্যই ভালো, এখান থেকে পড়ে ফেলবা যে 2 মার্চে কী হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে শঙ্কু সমজদার, ঠিক আছে, দ্বিতীয় শহীদকে ফারুক ইকবাল, ঠিক আছে, এরকম ইনফরমেশন এখানে কিন্তু আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে 2 মার্চ, 3 মার্চ, তো এগুলো আসলে আমি এখন ক্লাসে পড়াবো না, কারণ এগুলা পড়াতে গেলে অনেক টাইম লাগবে। আমি তোমাকে দেখাই দিচ্ছি কী কী জিনিস পড়বা। তাহলে মুক্তিযুদ্ধটা তোমাকে ডিটেলসে পড়তে হবে, কারণ এখানেও যদি তুমি মানে হচ্ছে যে করো, মানে শর্ট করো, ছোট করো, তাহলে কিন্তু প্যারা হয়ে যাবে। মুক্তিযুদ্ধটা তোমাকে কমপ্লিট ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, আমি এটার পিডিএফও দিয়ে দিব, এই যে এখানে যে এটা রাখছে না এই বইটা, আমাদের জিকে বইটা, এটার পিডিএফ আমি দিয়ে দিব। তো এখান থেকে মুক্তিযুদ্ধটা একবার দেখে রাখতে পারো। ঠিক আছে, বা তুমি যে বই পড়ছো সেখান থেকে পড়ে ফেলতে পারো, বাট মুক্তিযুদ্ধ টপিক্সটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এখানে সবগুলো টপিক্স ইম্পর্টেন্ট, এবং এগুলো তোমরা পড়ছো, আমি জানি এগুলো তোমাদের পড়া হয়ে গেছে মেডিকেলের আগে, তো আমি এখান থেকে আর কমাবো না, এখান থেকে আমি কমাবো না। মেডিকেলে এখানে যা যা আছে, ঠিক আছে, আমাদের এই পিডিএফটা একবার হলো দেখে যাবো। ঠিক আছে, একদম প্রিসাইজ করে দেওয়া আছে, এটা একটু দেখে যাবো। ঠিক আছে, এটা পড়াতে গেলে টাইম লাগবে, এখন তোমাদের পড়ানোর টাইম না, এখন তোমাদের হচ্ছে যে মানে নিজে পড়ার টাইম। ওকে, তো এখান থেকে এই জিনিসগুলো পড়বে, যে অপারেশন জ্যাকপট, কিলো ফ্লাই, ক্লোজ ডোর, চেঙ্গিস খান, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় গান, এখানে গীতিকারকে, সুরকারকে একদম সুন্দর করে একদম প্রিসাইজ করে যতটুকু লাগবে ঠিক ততটুকুই দেওয়া আছে। ঠিক আছে, বাট তুমি যে বই পড়ছো সেখান থেকে অবশ্যই পড়বা, তাহলে তোমার জন্য ইজি হবে। বাট যারা আমাদের বই পড়ছো বা যারা এখনও পড়ো নাই, তারা এই বইটা থেকে একটু দেখে রাখতে পারো এই জিনিসগুলো। ঠিক আছে, এগুলো আমার নিজের হাতে বানানো এই বইটা, তো আশা করি যে ভালোই মানে মানে তোমার অনেক কাজে দিবে আর কি। মানে এখান থেকে এই প্রশ্নগুলো, মানে প্রশ্ন আসলে এগুলো থেকে প্রশ্ন আসে আর কি। তাহলে শপথ গ্রহণ করেন কবে, স্বাধীনতা ঘোষণাপত্র কবে জারি করা হয়, ঠিক আছে, একদম কমন প্রশ্নগুলো। যেমন কে কিসের দায়িত্ব ছিল, খন্দকার মুস্তাক আহমেদ কিসের দায়িত্ব ছিল, এটা কিন্তু এগুলো কিন্তু পরীক্ষাতে হুবহু আসে। তারপর হচ্ছে মনসুর আলী, ঠিক আছে, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, কোন পদমর্যাদায় ছিল, এগুলো পরীক্ষাতে আসে। তো এগুলো তোমরা পড়ছো, আমি জানি এগুলো তোমাদের পড়া হয়ে গেছে, তো আমি পিডিএফটা দিয়ে দিব, অবশ্যই তুমি এগুলো পড়ে ফেলবা। যেমন সেক্টর কমান্ডার, সেক্টর, ঠিক আছে, কোন সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল, 1 নম্বর সেক্টর কোন এরিয়াতে ছিল, 2 নম্বর সেক্টরে কোন এরিয়া ছিল, এই যেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্র্যাক প্ল্যাটুন 2 নম্বর সেক্টরে ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে KM শফিউল্লাহ, বুঝছো, এই যে KM শফিউল্লাহ, উনি হচ্ছে রিসেন্ট টাইমে মারা গেছে। তো KM শফিউল্লাহ রিসেন্ট টাইমে মারা গেছে, এবং উনি হচ্ছে 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল। ঠিক আছে, এবং হচ্ছে তোমার এবং উনি হচ্ছে ব্রিগেড ফোর্সের ভিতরে এস ফোর্সের প্রধান ছিল আর কি, এস ফোর্স, KM শফিউল্লাহ। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। তাহলে KM শফিউল্লাহ এটা যদি রিসেন্ট টাইমে মারা গেছে, তাহলে এই জিনিসটা একটু দেখে রাখবা। ঠিক আছে, তারপরে এই যে কোন সেক্টরের আন্ডারে কোন এরিয়াটা ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবা। ঠিক আছে, এগুলো আর পড়াচ্ছি না, কারণ এগুলো পড়ার টাইম নাই।
ঠিক আছে, তোমার এখন নিজে পড়ার সময়, এগুলো তো বোঝানোর কিছু না। আমি পড়াইছি, আমার ইউটিউবে দেখবা 5টা ভিডিও আছে মুক্তিযুদ্ধের উপর, একেবারে ক্লাসে ঠুরস্থ করে দিছি। যারা করছো তারা জানো যে ক্লাসে আমি মুক্তিযুদ্ধ তোমাদেরকে পড়ায় ক্লাসে মুখস্থ করে দিছি। তো সেই ভিডিওগুলো দেখতে পারবা যদি মনে না থাকে, ঠিক আছে। বাট এখন এত টাইম নাই, এখন জাস্ট পড়ো। মুক্তিযুদ্ধের বাহিনী, ঠিক আছে, মুক্তি ফৌজকে মুক্ত বাহিনীতে কবে রূপান্তর করা হয়, ঠিক আছে। মুজিব বাহিনী, এই যে ব্রিগেড ফোর্স, এস ফোর্সে কে ছিল? মেজর কে এম শফিউল্লাহ। মেজর কে এম শফিউল্লাহ রিসেন্ট টাইমে মারা গেছে। এস ফোর্স 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল। যে আঞ্চলিক বাহিনী, কোন এরিয়াতে কোন আঞ্চলিক বাহিনী ছিল, এগুলো পড়বা, ঠিক আছে। যে মনে রাখার টেকনিকও দেওয়া আছে এখান থেকে, মনে না থাকলে এখান থেকে পড়বা। ক্র্যাক প্ল্যাটুন 2 নম্বর সেক্টরের ছিল। আচ্ছা, এই যে চুকনগর গণহত্যা, একবার প্রশ্ন ছিল চুকনগর গণহত্যা থেকে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কবে হয়েছে? 14 ডিসেম্বর 1971। এই যে কারা কারা মারা গেছে, সবথেকে গুরুত্বপূর্ণ যারা যারা মারা গেছে এদের নাম দেওয়া আছে, এগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে। এই পিডিএফটা আমি দিয়ে দিব, কমেন্টে দিয়ে দিব, সমস্যা নাই। এই আত্মসমর্পণ দলিল, হ্যাঁ, এই জিনিসগুলো পড়বা। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে কারা কারা ছিল, এর মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারা কারা আছে, যারা যারা এই মুক্তিযুদ্ধে তোমাকে হেল্প করছে, ঠিক আছে, এগুলো পড়বা। মেন কথা হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে কোনো অংশ বাদ দেওয়া যাবে না, মুক্তিযুদ্ধ থেকে কোনো অংশ বাদ দেওয়া যাবে না, বুঝছো আমি কি বলতেছি? তাহলে প্রথম যে এখানে এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কে কখন মারা যায়, ঠিক আছে, কে কবে মারা যায়, যে বীরশ্রেষ্ঠদের নাম, পৈতৃক নিবাস, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর স্বীকৃতি প্রদান করে, এখান থেকে একবার প্রশ্ন আসছে। সেনেগালকে নিয়ে তো একবার প্রশ্ন আসছে, ঠিক আছে। প্রথম মুসলিম দেশ কে স্বীকৃতি দিছে? সেনেগাল, এটা তো পরীক্ষাতে আসছে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ রচয়িতা, এটাও খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে। তারপর মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য, এখানে সুন্দর করে আমার এখানে কি দেওয়া আছে, সুন্দর করে আমার এখানে হচ্ছে ছন্দ দেওয়া আছে, কীভাবে তুমি এটা মনে রাখবা, ঠিক আছে। যদি কারো মনে না থাকে তাহলে একবার দেখে ফেলবা, ঠিক আছে। তা প্রামাণ্য চিত্র, স্থাপত্য, ভাস্কর্য, এগুলো পড়ে ফেলবা। এগুলো তোমরা পড়ছো আমি জানি, ঠিক আছে, এগুলো তোমরা পড়ছো আমি জানি। তারপরে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। আমার মুক্তিযুদ্ধ থেকে প্রায় সবগুলো প্রশ্ন হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম কথা এবং লাস্ট কথা এটাই, যে মুক্তিযুদ্ধ থেকে আমার সবগুলো প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে, এবং এটার পাশে সুন্দর করে আনসার দেওয়া আছে। এগুলো আমরা ক্লাসে কিন্তু সলভ করাইছি, এগুলো আমরা ক্লাসে সলভ করাইছি, দুরন্ত প্রশ্নে সলভ করাইছি। তো যারা করছো তারা তো জানো, আর যারা করোনায় এরা হচ্ছে লাস্ট টাইমে দেখে ফেলবা, সুন্দর করে পিডিএফটা ওপেন করবা, পিডিএফটা ওপেন করে প্রশ্ন দেখবা আর আনসার দেখবা, আর মাথার ভিতরে গেঁথে ফেলবা, ঠিক আছে। একদম ক্লিয়ার, আমি এটা পিডিএফ দিয়ে দেবো এই জায়গায়। আচ্ছা, এখানে প্রশ্নগুলো আছে এবং সুন্দর করে নিচে ব্যাখ্যা দেওয়া আছে, এবং ব্যাখ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোই লাগবে তোমার পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি যদি মুক্তিযুদ্ধের অংশটুকু পড়ো, ঠিক আছে, আমার কাছে মনে হয় যে এর বাইরে বেশি দরকার নেই। দেখো সুন্দর করে এখানে তোমার ব্যাখ্যা দেওয়া আছে, প্রধান সেনাপতিকে, চিফ অফ স্টাফকে, ঠিক আছে, ডেপুটি চিফ অফ স্টাফকে, বিমান বাহিনীর প্রধানকে, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে তুমি প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে, সবগুলোর প্রশ্ন আনসার সহ সলভ করবা। আশা করি যে এখান থেকে আসবে হয়তোবা, ঠিক আছে, কারণ এখানে প্রায় সবগুলো প্রশ্ন অ্যাড করা আছে। তো তুমি এখান থেকে লাগবে এরকম না, তুমি যদি রেটিনা রেস থেকে পড়ো তাহলে ওখান থেকেই পড়ো। তুমি যদি অন্য কোনো কোচিংয়ের বই বা জুবাইর জিকে MP3 থেকে পড়ো, তুমি সেখান থেকেও পড়তে পারো, ঠিক আছে। আমরা স্টুডেন্টদেরকে এই বইটা পড়াইতাম, তো এই বইটা থেকে দেখাচ্ছি আমি, ঠিক আছে। এটা আমি দিয়ে দিব, পিডিএফটা নিচে অ্যাড করে দিব। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার প্রশ্ন যেগুলো আছে, ঠিক আছে, প্রশ্নগুলো আনসার সব পড়ে ফেলবা। এখন পড়াইলে ভিডিও লেংদি হয়ে যাবে, ভিডিও লেংদি করতে যাচ্ছি না, তোমাদেরকে দেখাইতে হবে কী কী জিনিস তোমার লাগবে। যে বাংলাদেশ স্কোয়ার অবস্থিত লাইবেরিয়াতে, ঠিক আছে, এটা একবার পরীক্ষাতে আসছিল, বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়াতে, ঠিক আছে। এরকম গুরুত্বপূর্ণ সবগুলা জিনিসই এখানে দেওয়া আছে। তো মুক্তিযুদ্ধ থেকে তুমি একদম ডিটেলসে পড়ে ফেলবা। মুক্তিযুদ্ধ আল্লাহর হস্তে কেউই বাদ দিও না, ঠিক আছে। মুক্তিযুদ্ধে আল্লাহর হস্তে কেউ কি করো না, বাদ দিও না। আমি জানি তোমরা এগুলো পড়ছো, আমি জানি তোমরা এগুলো পড়ছো, ঠিক আছে। কেউ যদি না পড়ো একবার চোখ বুলাইতে হবে আর কি, তোমরা পারবা, আমি জানি তোমরা পারবা, ঠিক আছে, বিশ্বাস রাখতে হবে। মানে ভয় পাইলে হবে না, কেউ যদি ভয় পায় যে ভাই ডেন্টাল পরীক্ষার সামনে এত এত মানুষ পরীক্ষা দিবে, আমি কি করব, এই ভয় পাইলে হবে না। আমি তোমাকে দেখা দিচ্ছি সহজ রাস্তা, জিকের জন্য ভয় পাওয়ার কিছু নাই। প্রথম কথা, মুক্তিযুদ্ধ, আমার মুক্তিযুদ্ধ নিয়ে যা প্রশ্ন করে আমি আটকাবো না, তাহলে আমি মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন পাইতেছি, তাহলে আমি তো আটকাচ্ছি না। তাহলে মুক্তিযুদ্ধ পড়ে ফেলবা, যে যেখান থেকে যে বই থেকে পড়ছো মুক্তিযুদ্ধ ইন ডিটেলস পড়ে ফেলবা। আমি এটা পিডিএফ দিয়ে দিব, এখান থেকেও দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আসো, তারপরে আমার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা, সেটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস, ওকে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস।
ওকে, এভাবে টানি তাহলে অনেক তাড়াতাড়ি টানা যাবে। তাহলে মুক্তিযুদ্ধ থেকে একদম ডিটেলসে পড়ে ফেলতে হবে, বুঝছো? মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তাল ভাঙা করা যাবে না, এতদিন যা যা পড়ছো সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে? এবং বিসিএস এর প্রশ্ন নিয়ে কোনো তাল ভাঙা করা যাবে না। বিসিএস এর প্রশ্ন আর মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তাল বাহানা করা যাবে না, ঠিক আছে? দুটো জিনিস পড়ে ফেলবা। তারপরে আমাদেরকে যে জিনিসটা পড়তে হবে এটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। এগুলোর প্রশ্ন বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবা, ঠিক আছে? এখন আর বোঝারও সময় নাই, লাস্ট মোমেন্টে মুখস্থ, খালি মুখস্থ, খালি আমি মুক্তিযুদ্ধ বলে দিয়েছি, আবার মুক্তিযুদ্ধ মুখস্থ করতে থাকো, শেষ। এবার আসো আমাদের এই প্রাচীন বাংলার ইতিহাস, এখান থেকে। তো প্রাচীন বাংলার ইতিহাসের ক্ষেত্রে সেম কথা, তুমি এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, তুমি যে কোনো গাইড বা যে কোনো জায়গায় তুমি দেখবা যেখানে কিছু কিছু লাইন বোল্ড করা থাকে, কিছু কিছু লাইন থেকে সবসময় প্রশ্ন আসে, ওই লাইনগুলো তোমার পড়তে হবে। এখন প্রাচীন বাংলা ইতিহাসে অনেক আজাইরা তথ্য দেওয়া আছে বিভিন্ন বইতে, বিভিন্ন গাইডতে, বিভিন্ন কোচিংয়ের শিটে, সব দরকার নেই, তুমি প্রশ্ন সলভ করো, শুধু প্রশ্নগুলো সলভ করে যাও, প্রাচীন বাংলা ইতিহাস থেকে প্রশ্নগুলো সলভ করে যাও। আর মোটা দাগে যেসব লাইনগুলো দেওয়া আছে সেগুলো তুমি পড়ে ফেলো, মোটা দাগে লাইন আর হচ্ছে প্রশ্ন সলভ, এই দুটো জিনিস তুমি করে ফেলো। তাহলে আমাদের এই বইটা, এই পিডিএফটা তুমি পড়ে ফেলতে পারবে, এখান থেকে আমি দিয়ে দিব, এগুলো এটা দিয়ে দিব, ঠিক আছে? এখানে একদম কমপ্লিট সুন্দর করে দেওয়া আছে যে বাংলার প্রাচীনতম জনপদ পুনর, এটা একবার পরীক্ষাতে আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, বাংলার প্রাচীনতম রাজধানী পুনর। ডেন্টালও প্রায় সেম একই টাইপের প্রশ্নই হয়। মেইন কথা হচ্ছে মেডিকেল আর ডেন্টাল প্রিপারেশন কিন্তু আলাদা কোনো জিনিস না যে তোমরা ভয় পাই দিছো। মেডিকেলের জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছো ডেন্টালের প্রিপারেশনটা হচ্ছে হুবহু সেম। তাহলে এইখানে আমার সুন্দর করে দেওয়া আছে, একদম এই পিডিএফ থেকে তুমি পড়ে ফেলতে পারবে, একদম যা যা লাগবে ওগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে তুমি পড়ে ফেলতে পারবে। আর্য ইরান থেকে আসছে, ইউরাল পর্বতমালা থেকে, ঠিক আছে? তো এইখান থেকে এই জিনিসটা পড়ে ফেলবা, এগুলো থেকে প্রশ্ন আসে, যেহেতু প্রাচীন বাংলার ইতিহাস থেকে প্রশ্ন দিছে এবার মেডিকেলে, তো ডেন্টালে দেওয়ার চান্স আছে, প্রশ্ন সলভ করবা আর ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বা, সব পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। বা এখান থেকে এই পিডিএফটা থেকে একবার দেখে যাও, এখানে সবগুলো একদম সুন্দর করে যা যা লাগবে সে দেওয়া আছে, যে প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ রাজাকে, রাজধানীকে, ঠিক আছে? বাংলায় কি কি পর্যটক আসছিল, ম্যাগাস্তিনিস, ফাহিয়ান, হিউয়েনসাং, ইবনে বতুতা, ঠিক আছে? এই তো, ওকে, আচ্ছা। তারপর হচ্ছে বিভিন্ন শাসন আমলে বাংলার রাজধানীগুলো কোথায় কোথায় ছিল, ঠিক আছে? এগুলাও দেওয়া আছে, এইগুলো তুমি একবার পড়ে ফেলবে, এগুলো তোমরা পড়ছো আমি জানি, আগে পড়ছো, এই জন্য আর পড়াচ্ছি না। এই যে এখানে পটেপ দেওয়া আছে, বাংলায় ইউরোপিয়ান বণিকদের আগমন, এটা একবার মেডিকেলে আসছিল, ডেন্টালেও আসতে পারে, সমস্যা নাই। তাহলে এই টপিক্সটা মেন কথা তোমার জানতে হবে, টপিক্স, ঠিক আছে? প্রাচীন বাংলার ইতিহাস, এই টপিক্সটা ইম্পর্টেন্ট। এই টপিক্সের ভিতরে যা যা আছে যেখান থেকে প্রশ্ন হয়, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বোল্ড করে দেওয়া আছে, ঠিক আছে? একদম সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে? কিছু কিছু কমন প্রশ্ন আছে, দেখবা তুমি প্রশ্ন সলভ করতে গেলে দেখবা কিছু কিছু কমন প্রশ্ন আছে, এগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? যাতে যেখানে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো সলভ করলে হয়ে যাবে। বা তুমি তোমার কাছে যে বই আছে তুমি সেই বই থেকে, সব বইয়ে প্রায় সেম তথ্যই আছে, তো তোমার সেই বইয়ের তথ্যগুলো পড়লে তোমার হয়ে যাবে। ওকে, দেখো এখানে খুব সুন্দর, ঢাকা দুলাই খাল কে নির্মাণ করছে, ঠিক আছে? দুলাই খাল নির্মাণ করছে ইসলাম খান, মোস্ট অফ, হ্যাঁ ইসলাম খান। এই তো মোটামুটি, তাহলে এখান থেকে সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে? এখানে যতগুলো প্রশ্ন আছে, যাদের কাছে এই বইটা আছে তারা পড়ে ফেলবা। আর কারো যদি মন চায় যে ভাই আমি অনেক বই পড়ে ফেলছি, এখন এই বইটা থেকে একটু পড়তে চাই, কোনো প্যারা নাই, আমি এখানে ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই, ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব, এখানে প্রশ্নগুলো আছে, একবার হলেও দেখে যাও, ঠিক আছে? একবার হলেও দেখে যাও, এটা তোমার সমস্যা হবে না। তাহলে মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস, এবং হচ্ছে আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে পাকিস্তান শাসন আমল, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পাকিস্তান শাসন আমল খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাহলে এখান থেকেও আল্লাহর রাস্তায় পড়ে ফেলবে, এগুলো তোমরা পড়ছো আমি জানি ভাই, আমি জানি তোমরা পড়ছো এগুলা, ঠিক আছে? এগুলো আমি পড়াতে গেলে এখন ভিডিও লাগবে 10 ঘন্টা, 10 ঘন্টা পড়ানোর টাইম নেই, ঠিক আছে? তোমাদের পড়তে হবে, বোঝার কিছু না, এগুলো নিয়ে আমি অলরেডি ক্লাস নিয়েছি। কারো যদি মনে হয় ভাই পাকিস্তান আমলটা আমাকে একটু পড়াই দেন, জাস্ট গো টু ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স, সেখানে আমি পুরো পাকিস্তান আমল এখানে যা আছে সব পড়ায় মুখস্থ করে দিছি। যদি কারো মনে হয় ভাইয়া আমাকে মুক্তিযুদ্ধের এটা পড়াই দেন, জাস্ট গো টু ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স, সেখানে মুক্তিযুদ্ধের উপর 5টা ক্লাস আছে। তোমার যদি জীবনে পড়া নাও থাকে একদম মুখস্থ হয়ে যাবে, ক্লাসে মুখস্থ হয়ে যাবে। তোমার ভাই প্রাচীন বাংলার ইতিহাসটা পড়াই দেন, তাহলে জাস্ট গো টু ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স, সেখানে দেখবা 2টা ক্লাস আছে প্রাচীন বাংলার ইতিহাসের উপর, একদম সুস্থ ঝাঁঝরা করে দিছি ক্লাসে। ওকে, এবার তোমার দায়িত্ব হচ্ছে জিনিসগুলো রিক্যাপ করে তোমাকে খালি প্রশ্নগুলো সলভ করা, দেখবা আমি যা পড়াইছি প্রশ্নের ভিতরে সব সেম সেম জিনিসই আছে, ঠিক আছে? এবং এখানে প্রশ্ন দেওয়া আছে, এখানে যা যা লাগবে সব দেওয়া আছে, একদম সুন্দর করে ক্লাসে মুখস্থ করে দিছি। কারো যদি মনে হয় যে ক্লাস দেখা দরকার, জাস্ট গো দেয়ার। বাট কারো যদি মনে হয় ভাই পড়ছি এগুলো আগে, তাহলে
চোখ বুলাও, চোখ বুলাও, চোখ বুলাও, চোখ বুলালে মনে থাকবে, চোখ বুলালে মনে থাকবে ভাইয়া, কোনো প্যারা নাই। মানে এগুলো একদম সহজ জিনিস, তুমি কয়েকবার চোখ বুলাবা, তোমার তো এরকম নাকি সব জিনিস মনে থাকে না, এরকম না। যেগুলো মনে থাকে না ওগুলা হচ্ছে বারবার বারবার দেখো, বারবার দেখো, এগুলো সব সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছো? শুধু জিকে না, সব সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। যেগুলো মনে থাকে না ওগুলো দেখবা, যেগুলো মনে থাকলে দেখে টাইম নষ্ট করে লাভ আছে? তাহলে এখান থেকে তোমার প্রশ্ন দেওয়া আছে, দেখো এখান থেকে আমি প্রশ্ন দিয়ে দিয়েছি, এখান থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলো একবার পড়ে যাবা, ঠিক আছে? এবং এই সেম টপিক্স থেকে দেখো এখানে বিসিএস এর প্রশ্নগুলো অ্যাড করা আছে। তুমি যখন বিসিএস এর প্রশ্ন আলাদা করে সলভ করতে যাবা তখন তুমি দেখবা যে কমন পড়ে গেছে, এই জায়গায় তুমি সলভ করছো, ওই জায়গায় সলভ করছো, কারণ বিসিএস এর প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি বিসিএস এর প্রশ্ন থেকে পরীক্ষায় আসে, তো এটা মাস্ট, বিসিএস এর প্রশ্ন মাস্ট পড়ে যেতে হবে তোমাকে, এই জায়গায় কোনো হেলাফেলা করা যাবে না। এবং বিসিএস এর ভিতরে যদি এই টপিকসগুলো পড়ে যায়, বিসিএস এর প্রশ্নের ভিতরে যদি মুক্তিযুদ্ধ পড়ে যায়, প্রাচীন বাংলার ইতিহাস পড়ে যায়, পাকিস্তান আমল পড়ে যায়, এগুলো হচ্ছে 5 স্টার হট টপিক্স, এগুলো থেকে পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে মুক্তিযুদ্ধ আমি বলেই ফেললাম, মুক্তিযুদ্ধ আমি বলেই ফেললাম। তাহলে মুক্তিযুদ্ধ, তাহলে আমাদের 3টা টপিক্স আমাদের বলা শেষ, ঠিক আছে? 3টা টপিক্স আমাদের বলা শেষ, 3টা টপিক্স আমাদের বলা শেষ। তারপরে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর, এটা আমাদের পড়তে হবে না, ঠিক আছে? একদম এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে কোনো প্রশ্ন আসবে না, তো এটা আমাদের পড়া লাগবে না। তাহলে এটা বাদ। তাহলে আমি সবথেকে গুরুত্ব দিয়ে প্রথমে, কারো পড়া হয় নাই ভাই আমি এত কিছু পড়তে পারবো না, এত কিছু পড়তে পারবো না, সে মুক্তিযুদ্ধ পড়ে যাবা, প্রাচীন বাংলার ইতিহাস পড়ে যাবা, এই দুটো জিনিস অবশ্যই পড়ে যাবা। কোনো কিছু পড়তে পারবো না, কিন্তু মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস পড়ে যাবা, বিসিএস এর প্রশ্ন সলভ করে যাবা মাস্ট। ওকে, তারপর দেখো বাংলাদেশ পরিচিতি অংশটা, ঠিক আছে? এখান থেকে তোমার বাংলাদেশের অবস্থান, সীমানা, আয়তন, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? বাংলাদেশের অবস্থান, সীমানা, আয়তন, এগুলোর উপর আমি ক্লাস দিচ্ছি, ইউটিউবে আমার ক্লাস আছে, ঠিক আছে? বাংলাদেশ অংশ কমপ্লিট ক্লাস নাই, বাট 4টা মনে হয় ক্লাস আছে, সেখানে আমি বাংলাদেশের আয়তন টায়তন এগুলো পড়াইছি, ঠিক আছে? বাংলাদেশ পরিচিতি 1, 2, 3, 4 এরকম ক্লাস আছে, এগুলোতে আমি এগুলো পড়াইছি, ঠিক আছে? তো এখান থেকে তুমি এগুলো পড়ে ফেলবা। বাংলাদেশ ছিটমহলটা দরকার নাই, দেখো আচ্ছা এখানে ছোট করে দেয় তোমাদেরকে, বাট আগের যেগুলো বলছি এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। যেমন তোমার হচ্ছে যে মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস আর পাকিস্তান শাসনামল, এগুলো তোমার কমপ্লিটলি পড়তে হবে সব। এখানে আমি কোনো সাজেশন দিচ্ছি না, একদম কমপ্লিটলি পড়ে ফেলবা, এই কারণগুলো তোমরা পড়ছো। বাট এই জায়গায় একটু বাংলাদেশ থেকে একটু তোমাকে সাজেশন দিতে পারি আমি, যেহেতু এখান থেকে খুব অনেক বেস্ট একটা টপিক্স, ঠিক আছে? এখান থেকে তুমি কী কী পড়ো, অবস্থান সীমানা আয়তন তো পড়বাই, ঠিক আছে? তারপর দেখো তোমার যে কোনো বই থেকে, এখান থেকে পড়তে হবে কোনো কথা নাই, যে কোনো বই থেকে তুমি পড়তে পারো ভাই। ছিটমহল পড়া দরকার না, ছিটমহল ইম্পর্টেন্ট না, হ্যাঁ? ছিটমহল পড়ার দরকার না এখন, ছিটমহলটা বাদ দিয়ে দাও, ছিটমহলটা ইম্পর্টেন্ট টপিক্স না এখন। আচ্ছা, পাহাড় সমূহ, আবহাওয়া, জলবায়ু, এগুলো পড়তে পারো, এগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? যে কোনো বই থেকে, মৃত্তিকা, পাহাড় পর্বত, এগুলো ইম্পর্টেন্ট টপিক্স, এগুলো তুমি পড়বা। দ্বীপটা পড়তে পারো, ঠিক আছে? বাংলাদেশের চর, এগুলো ইম্পর্টেন্ট। বাংলাদেশের বিল, হাওর বাউর, এগুলো ইম্পর্টেন্ট টপিক্স, এগুলো তুমি পড়বা। হাওর বাউর চর, এগুলো ইম্পর্টেন্ট টপিক্স, এগুলো তুমি পড়বা, ঠিক আছে? লেক বা হ্রদ, জল উপত্যকা, ছোট বড়, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট। ছোট বড়, জাতীয় প্রতীক কি, জাতীয় মনোগ্রাম কি, এগুলো তোমার অবশ্যই জানা থাকতে হবে। এবং আমি জানি তোমরা এগুলো পড়ছো, এই জন্যই বলতেছি, তাই না? এখন তো মেডিকেলে তোমার রিসেন্টলি তো ইন্টারন্যাশনাল অ্যাড করছে, এর আগে তো তুমি এগুলো পড়ে আসছো, তো কেন রিভিশন দিবা না আমার বলো, কেন রিভিশন দিবা না? যে জাতীয় প্রতীক, ঠিক আছে, জাতীয় পতাকা, এগুলো একটু পড়বা। জাতীয় সঙ্গীত, তারপরে রণসঙ্গীত, ক্রীড়া সঙ্গীত, এটা পড়তে পারো। জাতীয় দিবসগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? জাতীয় দিবসগুলো পড়ো, জাতীয় দিবসগুলো খুবই ইম্পর্টেন্ট, জাতীয় দিবসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তুমি পড়বা, ওকে? জাতীয় দিবসগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকে। উপজাতি সম্প্রদায়, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ? উপজাতি সম্প্রদায়, এটাও ইম্পর্টেন্ট, এটা একটু পড়বা। উপজাতি সম্প্রদায় থেকে পড়ে ফেলবা। আমার এই পিডিএফে খুব, মানে এই বইটা তো আসলে বইয়ের পিডিএফ আর কি, আমাদের আসলে আরটিডিএস এর যে জিকে বই ছিল ওটার পিডিএফ, তো এখানে খুব মানে সংক্ষেপে লেখা আছে বিষয়গুলো, তুমি দেখবা যে কমন ওগুলাই পরীক্ষাতে আসে। আচ্ছা, উপজাতি, এগুলা পড়বা। আচ্ছা, বাংলা সাহিত্য আসলে এখন যেহেতু মানে খুব বেশি টাইম নাই, কেউ যদি দেখতে নাও চাও খুব বেশি দরকার নাই, কারণ এখান থেকে রিসেন্টলি প্রশ্ন আসতেছে না, বাংলা সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই, ঠিক আছে? তো বাংলা সাহিত্য স্কিপ করতে চাইলে স্কিপ করে ফেলতে পারো, দরকার নাই। আচ্ছা, বাংলাদেশের জাতীয় পুরস্কার সমূহ, সাহিত্যে প্রথমে সাহিত্য তো বললাম, তাহলে স্কিপ করতে পারো, ঠিক আছে? সাহিত্য চাইলে স্কিপ করতে পারো, সাহিত্য খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। নদ-নদীটা পড়ো, হ্যাঁ? নদ-নদীটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এখান থেকে আগে প্রশ্ন আসছে, নদ-নদী থেকে আগে প্রশ্ন আসছে, তো নদ-নদীটা একটু পড়ে ফেলবো, ঠিক আছে? নদ-নদীটা একটু পড়ে ফেলবা। নদ-নদী, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ ভাই, নদ-নদী থেকে প্রশ্ন দিতেই পারে, তাই না? একটু পড়ে ফেলবা।
আচ্ছা, পরে এখানে অনেক কাহিনী দেওয়া আছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রথম রাষ্ট্রপতিকে, ঠিক আছে, প্রথম অধ্যাপককে, এগুলো একবার রিডিং পড়ে ফেলতে পারো, সমস্যা নাই, একবার রিডিং পড়লে সমস্যা নাই। বাংলাদেশ খেলাধুলা সংক্রান্ত প্রথম একবার, এই যে দেখো, এই যে এটা জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু, এখান থেকে মেডিকেলের এই বছর প্রশ্ন আসছে, কারণ উনি রিসেন্ট টাইমে মারা গেছিল, অ্যাডমিশনের আগে উনি মারা গেছিল, এবং সাম্প্রতিকে আমি এটা কিন্তু অ্যাড করে দিয়েছিলাম জাকারিয়া পিন্টু, সেখান থেকে পরীক্ষা হুবহু কমন আসছে। আচ্ছা, তারপরে চলো ভৌগোলিক উপনামগুলো পড়বা, ভৌগোলিক উপনামগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। কৃষ্টি ও সংস্কৃতি, এটা না পড়লে খুব বেশি সমস্যা নেই, কৃষি সংস্কৃতি এটা না পড়লে সমস্যা নেই, বাট এই যে যেগুলো হচ্ছে তোমার ভৌগোলিক উপনাম, রিক্সানগরী, ঠিক আছে, বাণিজ্যিক রাজধানী, খাগড়াছড়ির দুঃখ, হিমালয়ের কন্যা, এই বিষয়গুলো পড়ে ফেলবা। আমি একদম সুন্দর করে দেখাই দিচ্ছি কিন্তু, ঠিক আছে। পত্রপত্রিকাটা না পড়লেও সমস্যা নাই, পত্রপত্রিকা না পড়লেও সমস্যা নাই, ঠিক আছে, পত্রপত্রিকা না পড়লেও সমস্যা নাই, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। দেখো, প্রশ্ন কিন্তু এই জায়গাগুলোতে আসতে পারে, আমি বলতেছি না যে আসবে না, বাট এগুলা মানে আমি বলতেছি না যে 100% যে আসবেই না, বাট এগুলা কম কম ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কারণ রিসেন্ট টাইমে আসলে এই জায়গা থেকে প্রশ্ন আসতেছে না, ঠিক আছে। তো এই জন্য আমার কাছে এগুলো খুবই কম ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তুমি যদি কেউ চাও যে ভাই আমার কাছে টাইম নাই, আমি একটু স্কিপ করতে চাই, তাহলে এই টপিকসগুলো স্কিপ করতে পারো, ঠিক আছে, এই টপিকসগুলো স্কিপ করতে পারো। আচ্ছা, জিআই সংবিধান, সংবিধান থেকে রিসেন্ট টাইমে প্রশ্ন আসে না খুব একটা বেশি, তো সংবিধান থেকে জাস্ট বেসিক যে তথ্যগুলো আছে এগুলো তুমি পড়বা, যে বেসিক তথ্য, বেসিক ইনফরমেশন, যে কবে কার্যকর করা হয়, ঠিক আছে। এই যে প্রথম দিকে এখানে কিছু বেসিক তথ্য দেওয়া আছে, কবে কার্যকর করা হয়, ভাগ বা অধ্যায় কয়টা, ঠিক আছে, অনুচ্ছেদ কয়টা, এই এই কমন প্রশ্নগুলো তুমি পড়বা। এখানে কত অনুচ্ছেদে কি দেওয়া আছে এগুলো না পড়লেও সমস্যা নাই, ঠিক আছে, বাট যেগুলো একটা কমন প্রশ্ন, মানে কবে অধিবেশন বসে, প্রথম অধিবেশন কবে বসে, বাংলাদেশের সংবিধান দিবস কবে, ঠিক আছে, অনুচ্ছেদ বাদ দিয়ে তুমি জাস্ট কমন প্রশ্নগুলো একবার পড়ে যাও, ঠিক আছে, কমন যে প্রশ্নগুলো আছে এগুলো একবার পড়ে যাও। আচ্ছা, বাংলাদেশের সম্পদ, ঠিক আছে, সম্পদ থেকে সম্পদ যদি কেউ পড়তে নাও চাও সমস্যা নেই, সম্পদ থেকে রিসেন্ট টাইমে প্রশ্ন আমি দেখতেছি না আসতে, তো সম্পদটা তুমি চাইলে স্কিপ করতে পারো, ঠিক আছে, সম্পদটা তুমি চাইলে কি করতে পারো, স্কিপ করতে পারো। আচ্ছা, বিভিন্ন ফসলের উন্নত জাত, এটা আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আসলে মানে আমি রিসেন্ট টাইমে প্রশ্ন দেখতেছি না, তো তুমি বিভিন্ন ফসলের উন্নত জাত এটা তুমি স্কিপ করতে পারো, বিভিন্ন ফসলের উন্নত জাত, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই যে এখানে মৎস্য সম্পদটা একটু দেখতে পারো, কৃষি সম্পদ না দেখলেও মৎস্য সম্পদ একটু দেখো। এই যে বাংলাদেশের চিংড়ি চাষের জন্য কুয়েত সিটি বলা হয় কোনটা, খুলনা অঞ্চলকে, ঠিক আছে, হোয়াইট গোল্ড কোনটা, চিংড়ি সম্পদ, ঠিক আছে, এই জিনিসগুলো একবার দেখবা। বাংলাদেশের বাজেট, আসলে বাজেট খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, বাজেট খুব বেশি ইম্পর্টেন্ট না, অর্থনীতিতে একটু পড়ো, হ্যাঁ, অর্থনীতিতে একটু পড়ো। মেন কথা হচ্ছে যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন খুব বেশি আসে, তুমি তো প্রশ্ন ব্যাংকটা দেখছো, তো যেই জায়গা থেকে প্রশ্ন খুব বেশি আসতেছে রিসেন্ট টাইমে সেই টপিকগুলোতে মেনলি ফোকাস করবা, ঠিক আছে। বাংলাদেশের ভূপ্রকৃতির জলবায়ু, এই জিনিসগুলো থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে, জেলা, বিভিন্ন জেলা, বিভিন্ন ছোট বড়, এই জায়গাগুলো তুমি খুব মনোযোগ দিয়ে পড়বা। আচ্ছা, আইন বিভাগ, রাষ্ট্রপতি, এগুলো যদি তুমি মানে অধিদপ্তর, খনিজ সম্পদ, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ব্যাংকিং ব্যবস্থা, এগুলো সবগুলো হচ্ছে তোমার অপশনাল। তুমি একবার যদি আগে পড়ে থাকো তাহলে একবার দেখে যাও, আগে পড়ে থাকলে একবার দেখে যাও, কিন্তু নতুন করে যদি পড়ে না থাকো বা কোনোদিন টাচও করো না তাহলে খুব বেশি দরকার নাই, এগুলো হচ্ছে তোমার মানে অপশনাল বিষয়, ঠিক আছে, এগুলো আমি অপশনাল হিসেবে রাখবো। এরপর যেগুলো আছে এগুলো কেন অপশনাল হিসেবে রাখবো আর কি আসলে। বাট তোমাকে বাংলাদেশ অংশ থেকে মেনলি বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, ঠিক আছে, বাংলাদেশের সীমানা, ছোট বড় জেলা, আয়তনে বৃহৎ, আয়তনে কম, জনসংখ্যায় বড়, জনসংখ্যায় কম, ঠিক আছে, তারপর সংবিধান থেকে বেসিক প্রশ্নগুলা, ঠিক আছে, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমার যে প্রশ্নগুলো তুমি দেখছো পরীক্ষায় বারবার আসতেছে এই নির্দিষ্ট টপিকস থেকে, সেগুলো একটু ভালো মতো দেখে যাবা, ঠিক আছে। বিসিএসের প্রশ্ন যেগুলো থেকে খুব কমনলি আসছে, ঠিক আছে, ওগুলো তুমি দেখে যাবা, ঠিক আছে। এরপর দেখো প্রশ্ন, এখানে কিছু কিছু মানে প্রশ্ন দেওয়া আছে এখানে, তাহলে এখান থেকেও তুমি সেম, এখান থেকে ওই টপিকসগুলো মেনলি দেখবা, যে টপিকসগুলো থেকে তোমার মানে আমি বলছি দেখো, অবস্থান, সীমানা, আয়তন, ছিটমহল, আবহাওয়া, জলবায়ু, ছিটমহল বাদ দিয়ে বাকি যে প্রশ্নগুলো, ঠিক আছে, বাকি যে টপিকসগুলো, অবস্থান, সীমানা, আয়তন, আবহাওয়া, জলবায়ু, এগুলো তুমি পড়বা, ঠিক আছে, এগুলো তুমি পড়বা, এখান থেকে প্রশ্নগুলো সলভ করবে। এখানে ডিইউ এর প্রশ্ন দেওয়া আছে, তোমার যে কোনো বই, বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো জায়গায় তুমি গিয়ে দেখবা যে এই প্রশ্নগুলো সেম, যে কোনো জায়গায় তুমি মেনলি দেখবা বিসিএস এর প্রশ্ন কিনা, ডিইউ এর প্রশ্ন কিনা, আগের বছরের মেডিকেল ডেন্টালের প্রশ্ন কিনা, এগুলো দেখার পর তুমি জাস্ট যদি অন্য ভার্সিটির প্রশ্ন দেখো অবভিয়াসলি ভালো, ঠিক আছে, বাট আগে তোমাকে ইনশিওর করতে হবে তুমি বিসিএস, ডিইউ, আগের বছরের মেডিকেল ডেন্টাল সলভ করতেছো কিনা, এরপর অন্য ভার্সিটিতে যাওয়া।
বুঝছো? এবং এগুলো সলভ করার সময় দেখবে যে অনেক অনেক প্রশ্ন হচ্ছে তোমার মানে রিপিট হচ্ছে, এবং অনেক অনেক প্রশ্ন যেগুলো মানে ওই টাইমের সাথে, ওই আগের বছরের সাথে যেগুলো সামঞ্জস্যপূর্ণ ছিল। যেমন তুমি চিন্তা করো এই জায়গায় যে পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি। তো এটা কিন্তু আসলে খুব বেশি চেঞ্জ হওয়ার মতো ইনফরমেশন না, কারণ এটা একদম মানে ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটা তোমাকে পড়তে হবে। তারপর দেখো এই যে এটা 24 এবং 10 বিসিএস, 2 বিসিএসে আসছে। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। হ্যাঁ, পূর্বাশা দ্বীপ। তাহলে এটা তোমার বিসিএস এর প্রশ্ন, 2বার বিসিএসে আসছে। খুবই 5 স্টার টপিক্স, বাংলাদেশ রিলেটেড। তো এখানে তোমাকে এভাবে চিন্তা করতে হবে যে এই তথ্য কিন্তু চেঞ্জ হয় না, এই ইনফরমেশন কিন্তু চেঞ্জ হয় না। যেহেতু এই ইনফরমেশনটা চেঞ্জ হয় না, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। বাট যেসব প্রশ্ন তোমার মানে চেঞ্জ হয়ে গেছে সেগুলো তোমার পড়া দরকার নাই। আমি এখানে মূলত যেসব প্রশ্নগুলো দিচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। কেউ যদি বাংলাদেশ অংশ থেকে যদি মানে আমি যে টপিকসগুলো বলছি এগুলো পড়ার পর এই প্রশ্নগুলো পড়ে যাও, আশা করি যে অনেক ভালো প্রিপারেশন হবে। বা তোমার যে কোনো বই থেকেও, ঠিক আছে, তুমি হচ্ছে এই প্রশ্নগুলো পড়ে যাবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো আছে একটু পড়ে যাও, ঠিক আছে, একটু পড়ে যাও, একটু দেখে যাও, ঠিক আছে। তাই তোমার বাংলাদেশ অংশ নিয়ে খুব বেশি পেন খাইতে হবে না, ঠিক আছে, খুব বেশি পেন খাইতে হবে না বাংলাদেশ অংশ থেকে। বাংলা জাতীয় ফল কি, জাতীয় গাছ কি, জাতীয় পাখি কি? জাতীয় গাছ কিন্তু আম গাছ। অনেকে কিন্তু ভুল করো, জাতীয় গাছ কিন্তু কাঁঠাল গাছ না। হ্যাঁ, তো যা যা লাগবে সুন্দর করে প্রিসাইজ করে দেওয়া আছে এই জায়গায়, ঠিক আছে। একবার তুমি দেখে যেতে পারো, এগুলো তোমার পড়লে মনে থাকবে। জিকে এরকম নাকি 1000বার পড়ছি তা মনে থাকে না, জিকে হচ্ছে কয়েকবার পড়লেই মনে থাকে। একবার করে দেখলেই দেখবা যে অপশন দেখলে তোমার মনে পড়ে। তো তুমি একবার করে দেখে যাও না, তুমি যেগুলো আগে পড়ছো একবার করে দেখে যাও না। একবার দেখে গেলে সমস্যা কি? উপজাতি এগুলো একটু দেখে যাও না, এই যে উপজাতি কোথায়, কোন উপজাতি বসবাস করে, ঠিক আছে, বাংলাদেশের মুসলিম উপজাতি কোনটা, এগুলো দেখে যাও না। একদম কমন প্রশ্ন। আর বাকি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তুমি কোনো তথ্য দেখবা সেখান থেকে একটু পড়ে ফেলবা, ওকে। বাট মেইনলি সবথেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে হচ্ছে মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস, পাকিস্তান আমল, বাংলাদেশ অংশ থেকে। এই 3টা টপিকস হচ্ছে 5 স্টার। বাংলাদেশ রিলেটেড অংশ অনেক বেস্ট, অনেক বিশাল। তো তুমি হয়তোবা কমন ফেলাইতে নাও পারো লাস্ট মোমেন্টে এসে। লাস্ট মোমেন্টে ওই 3টা টপিক শেষ করার পর বাংলাদেশ অংশ থেকে তুমি আমি যেগুলো বলছি এগুলো দেখবা, এরপর হচ্ছে প্রশ্নগুলো সলভ করবা। এখানে যে প্রশ্নগুলো আছে সলভ করবা, এবং তোমার কাছে যে বই আছে সেখানে বাংলাদেশ রিলেটেড অংশ থেকে তুমি যদি ভিতরে নাও পড়তে পারো, প্রশ্নগুলো মাস্ট সলভ করে যাবা, ঠিক আছে। প্রশ্নগুলো মাস্ট সলভ করে যাবা, প্রশ্নগুলো সলভ করে গেলে হবে, বুঝছো? তোমরা এতটা ভয় পাও, প্রশ্নগুলো সলভ করে যাও না ভাই। ধরো তুমি এখানে খেয়াল করো, ধরো এই যে এই প্রশ্নটা খেয়াল করো, তুমি দেখো না বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতাকে কতবার আসছে? বিসিএসে আসছে, ডিইউতে আসছে, ঘ ইউনিটে, খ ইউনিটে 1000বার আসছে। তোমাকে মনে হয় না যে ভাই এটা ইম্পর্টেন্ট? তো পল্লী উন্নয়ন একাডেমির একবার পড়ে যাও না, একবার পড়ে গেলেই তো হয়। যে কে? আক্তার হামিদ খান। আক্তার হামিদ খান তুমি যদি একবার দেখো, একবার দেখলেও তুমি পারো, তাই না? একবার দেখলেই পারো আক্তার হামিদ খান, তোমার এটা 3-4 দিন, 1 সপ্তাহ ইজিলি মনে থাকবে। তো কেন নয়? আমার কথা হচ্ছে কেন নয়? যেহেতু আমার আগে পড়া আছে, আমি একটু দেখবো না? বাট কেউ যদি দেখতে না পারো তার জন্য তো আমি টুকটা বলে দিলাম। কেউ যদি বলো যে ভাই না আমার দেখার টাইম নেই, ভাই মুক্তিযুদ্ধ দেখ, প্রাচীন বাংলার ইতিহাস দেখ, পাকিস্তান আমল দেখ, বিসিএস এর প্রশ্ন দেখ, আগের বছরের মেডিকেল ডেন্টালের প্রশ্ন দেখ, তাইলে তোর প্রিপারেশন অনেক হয়ে যায়। তারপর দেখবি আশেপাশ থেকে তুই পাবি, মানে পড়ে ফেললে তুই পাবি। এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, একবার পড়ে যাও না, এগুলো একবার পড়ে যাও। এগুলো একবার তুমি পড়ছো সবগুলাই, আমি জানি, ঠিক আছে, এগুলো তুমি আগে পড়ছো, তুমি একবার দেখে যাও না এগুলা। যে বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় ভালো পাওয়া যায়, ঠিক আছে, বাংলাদেশের হচ্ছে তোর কক্সবাজারে। কক্সবাজার হচ্ছে তেজস্ক্রিয় ভালো পাওয়া যায়। একবার পড়লে কি মনে থাকবে না এটা? নাকি এটা 1000বার পড়তে হবে? 1000বার পড়ার তো কিছু না। যেমন বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক কোথায় অবস্থিত? এটা এটা হচ্ছে গজারিয়াতে। এটা একবার মেডিকেলের পরীক্ষাতে আসছে, ডেন্টালেও আসতে পারে। দেখ, এটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন, দেখছো? এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন। তাহলে তোমাকে বারবার বলি যে বিসিএস এর প্রশ্নগুলো পড়ে রাখো, ঠিক আছে। এই জন্যই কারণ হুবহু মেরে দেয়। তাহলে এখানে আমার বাংলাদেশ রিলেটেড সবগুলোর প্রশ্ন কিন্তু একসাথে দেওয়া আছে, ঠিক আছে, একসাথে দেওয়া আছে। তো এগুলো কিন্তু তুমি পড়ে ফেলবা। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি যে প্রশ্নগুলো তোমার পড়ে ফেলতে পারলে খুবই ভালো, ঠিক আছে। বাট তুমি যদি পড়তে নাও পারো, ঠিক আছে, ইনকেস কেউ মনে করো যে পড়তে পারলাম না, ঠিক আছে, অনেক প্রশ্ন ভাইয়া আমি পড়ে শেষ করতে পারলাম না, তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে তাহলে তুই মুক্তিযুদ্ধ ভালো মতো পড়, তুই প্রাচীন বাংলার ইতিহাস ভালো মতো পড়, তুই পাকিস্তান আমল ভালো করে পড়। তাহলে তুই দেখবি যে বাংলাদেশ রিলেটেড ম্যাক্সিমাম প্রশ্ন তুই পারতিস। একটা বা দুইটা প্রশ্ন যদি আসেও এই অংশগুলো থেকে, ওগুলো না পারলেও সমস্যা নাই, জিকে থেকে 10-10 পাইতে হবে,
জিকেতে আমি 8 পাইলেই খুশি, আমি 7 থেকে 8 9 পাইলেই আমার জন্য খুশি। আমি তো বাকি সাবজেক্টগুলোতে ভালো করবোই, তো জিকেতে আমি চেষ্টা করবো 10-এ 10 পাইতে, বাট ইনকেস না পাই 9 পাই 8 পাই 7 পাই, আমি এগুলো পড়লে তো এতটুকু পাবোই, তো টেনশন করার কোনো কারণ নেই। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশ রিলেটেড প্রস্তুতি। তাহলে আমি যদি এক কথায় বলি তাহলে হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ একদম সব পড়বা, প্রাচীন বাংলার ইতিহাস সব পড়বা, পাকিস্তান আমল সব পড়বা, প্রশ্ন সলভ করবা, আর বাংলাদেশ থেকে সব মেনলি হচ্ছে প্রশ্নগুলো সলভ করে যাওয়া। ঠিক আছে, বাংলাদেশ থেকে মেনলি প্রশ্নগুলো সলভ করে যাওয়া। এরপর যদি টাইম পাও তাহলে হচ্ছে তুমি ভিতর থেকে আমি যে টপিকসগুলো বলছি এগুলো পড়ে যাও, আর এরপরে যদি টাইম পাও তাহলে ভাই যা আছে সব পড়ে যা। ঠিক আছে, যা যা তুই আগে পড়ছিস, মেন কথা হচ্ছে তুই আগে যা পড়ছিস সেগুলো আবার পড়ে যাবি, বাট না পারলে টোটকা বুদ্ধি, ওই 3টা টপিকস মাস্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে কাহিনী। আমি আশা করি আর কোনো সমস্যা হবে না। আর প্রশ্ন পড়ার সময় অবশ্যই বিসিএস, আগের বছরের মেডিকেল, ডেন্টাল, ডিইউ, এই 3টাকে আগে ফোকাস রাখবা। ওকে, তাহলে এবার চলো আমি তোমাদেরকে নিয়ে যাই হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের পিডিএফে। ওকে, তো এখানে আমি হচ্ছে সুন্দর করে পিডিএফ দিয়ে দিছি। ঠিক আছে, এখানে পিডিএফ দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা স্লাইডে খুব কম তথ্য আছে, আর সামনের সময় হচ্ছে 9 দিন। তো মেডিকেলের আগে স্টুডেন্টরা এগুলো পড়ছে, তো তোর ডেন্টাল পরীক্ষা তোর তো পড়া হয়েছে একবার, তুই এতদিনও তুই পড়ছিস, তাহলে এখন তুই কেন পড়বি না? তাহলে এখান থেকে আমি সুন্দর করে দিয়ে দিছি। ঠিক আছে, যা যা লাগবে একদম একদম শর্ট করে ইন্টারন্যাশনাল পিডিএফটা, যেমন ভূমিকম্প এবং অগ্নুৎপাত যে দেশটির প্রধান প্রাকৃতিক বৈশিষ্ট্য জাপান। ঠিক আছে, এরা কে না পারবে ভাই? প্রথম ধূমপান মুক্ত দেশ ভুটান, হিমালয়ের কন্যা বলা হয় নেপাল থেকে দেখ এত বড় একটা দেশ। তোমাকে একটা তথ্য মনে রাখতে বলছি ভাই, মনে রাখ যে হিমালয়ের দেশ হচ্ছে নেপাল। এটা যদি মনে রাখতে না পারো তাহলে আর কিছু করো না ভাই, তাহলে তোমার জন্য ডেন্টাল না বা তোমার জন্য মেডিকেল না। তাহলে সাদা হাতির দেশ কোনটা? থাইল্যান্ড, এটা একটু মনে রাখো। দেখো এই যে পরে হচ্ছে ইন্দোনেশিয়া থেকেও কিছু দুইটা, এই যে গারুদা কোন দেশের বিমান সংস্থা? এটা পরীক্ষাতে আসছে একবার। গারুদা হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা, পরীক্ষাতে আসে কিন্তু এগুলা। ঠিক আছে, তারপর নাসা কার, সীমান্ত বাহিনী কার? মায়ানমারের। এগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, পিডিএফ করে দিয়ে দিব। এবং এখানে কিছু প্রশ্ন আমি এমসিকিউ রাখছি, একটা স্লাইডে একটা এমসিকিউ, 2টা এমসিকিউ। এত বিশাল অনেকগুলো স্লাইড দেখে বলবে ভাই এতগুলো স্লাইড তো না, স্লাইড তো কম। তোমার কাছে মনে হয় অনেকগুলো স্লাইড, কিন্তু স্লাইড তো কম। ঠিক আছে, স্লাইড কম, প্রশ্ন কম। ওকে, প্রশ্ন কম, স্লাইডও কম, তো ভয় পাওয়ার কিছু নাই। ভয় পায় কারা? ভয় পায় বোকারা, তোমরা তো বোকা না। তাহলে এখান থেকে প্রশ্নগুলো পড়বা। ওকে, সুন্দর করে তোমাকে পিডিএফগুলো আমি দিয়ে দিব, সুন্দর করে পড়ে ফেলবা। তোমার ফিলিস্তিন, ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার নিয়ে তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং ওগুলো আমার পিডিএফে ছিল, সাম্প্রতিকের পিডিএফে ছিল। তাহলে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে এগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, যে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ঠিক আছে, পবিত্র নগর কোনটা? জেরুজালেম। ক্ষুধার ভূমি কোনটা? ফিলিস্তিন। পবিত্র ভূমি কোনটা? ফিলিস্তিন। এগুলা পড়ানোর কিছু নাই, নিজেকে পড়তে হবে। পিডিএফটা দিয়ে দিব, সুন্দর করে পড়ে ফেলবো। কারণ এগুলো পড়াতে গেলে এখন 4-5 ঘন্টা টাইম লাগবে, তোমার 4-5 ঘন্টা টাইম নাই। তোমার জিকেতে তো টাইম দিয়ে লাভ নাই, তোমাকে টাইম দিতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশে। জিকেতে সুন্দর করে পড়ে ফেলবা এগুলা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? আলজেরিয়া। দেখো জিকে পড়ার সময় একবার নিজে পড়বা, এরপর হচ্ছে জিনিসটা বারবার হচ্ছে মানে মুখে বলবা, না দেখে বলবা, তাহলে মুখে মনে থাকবে। একবার নিজে বলবা, তারপর না দেখে বলবা। এবার করার পর তুমি কয়েকটা প্রশ্ন পড়ার পর আবার আগেরটাতে ব্যাক করো, দেখো মনে থাকে কিনা। যদি মনে না থাকে একটা রেড মার্ক দিয়ে ক্রস দিয়ে রাখো, যাতে পরীক্ষার আগের রাতে ওটা দেখতে পারো একবার। এই তো সুন্দর করে দেখা যায়। পিএলও সদর দপ্তর কোথায়? পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, কোথায়? রামাল্লাহ। এই তো সুন্দর। হামাস কোন দেশের সংগঠন? ফিলিস্তিনের সংগঠন। ঠিক আছে, এই তো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মুসাদ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত? ইসরায়েল। কেউ আবার দেখুন যায় না ইউটিউবে খুঁজতে, ভাই বেলফোর ঘোষণা কি? চলেন আমরা ইউটিউবে একটু ডু মেরে দেখি। সাবধান, পরীক্ষা ভালো করতে হবে এখন, মানে গবেষণা করার সময় না। বেলফোর ঘোষণাকে আমি তোমাকে ব্যাখ্যা করবো না, আগে চান্স পেয়ে আসো, আর সাথে কথা বলো। বেলফোর ঘোষণা নিয়ে আমরা সেদিন বসবো না, ঠিক আছে? আড্ডা দিব, চা খাবো আর আড্ডা দিব বেলফোর ঘোষণা নিয়ে। ঠিক আছে, ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্ক। ঠিক আছে, এই তো সুন্দর করে এই জায়গায় কিছু কিছু লাগবে। প্রত্যেকটা স্লাইডে ভাই একটা করে এমসিকিউ দিছি, তারপর যদি বলো যে এত বেশি এমসিকিউ, সামনে 9 দিন টাইম আছে, পড়ে ফেলবা। ঠিক আছে, এই যে তারপর আগুনের দেশ কোনটা? আইসল্যান্ড। আচ্ছা যাই হোক,
আইসল্যান্ড। যুক্তরাজ্যের রানী কোন, যুক্তরাজ্যের কি, যুক্তরাজ্যের রানী কোন দেশের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন? অস্ট্রিয়া। আচ্ছা, পড়ে ফেলবা, ঠিক আছে এগুলা। যে কার্ল মার্কস কি বই লিখছে, এটা পরীক্ষাতে আসে মাঝে মাঝে, কোন মনীষী কোন বই লিখে ফেলছে, ঠিক আছে, এটা পরীক্ষাতে আসে। তো হাজার হাজার বই লিখছে, সব তো আমি দেই নাই, আমি জাস্ট মেইনলি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো দিছি, ঠিক আছে। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা মার্কেল। যাই হোক, লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটেঙ্গেল, ঠিক আছে। লেডি উইথ দ্য ল্যাম্প কে নামে? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। এখন লেডি উইথ দ্য ল্যাম্প বলতে কি বুঝাইছে, তাৎপর্য কি? আল্লাহ, শেষ। নো ব্রাদার, কামন, জাস্ট হচ্ছে একবার দেখে দেখে পড়ে ফেলবা। তোমাকে কেউ জিজ্ঞেস করবে না লেডি উইথ দ্য ল্যাম্প মানে কি, তোমার জিজ্ঞেস করবে কারে বলা হয়, ফ্লোরেন্স নাইটেঙ্গেল। পারলে তুমি চান্স, তোমার চান্স পাওয়া দরকার। নিহিত সূর্য দেশ কোনটা? নিহিত সূর্য দেশ হচ্ছে নরওয়ে। একবার করে আল্লাহর রাস্তায় পড়ে ফেলবা, ঠিক আছে, ঠিক আছে, একবার করে আল্লাহর রাস্তায় পড়ে ফেলবা, পড়ে ফেলবা, ঠিক আছে। মুক্তার দেশ কোনটা? মুক্তার দেশ কোনটাকে বলা হয়? কিউবা। এই যে চে গুয়েভারা, ওই যে মনে আছে মাদারল্যান্ড অফ দেশ, প্যাট্রিয়া ও মুয়ের্তে। ইদানিং ওই জুলাই বিপ্লবের সময় এটা অনেক ফেমাস হয়েছিল, যে প্যাট্রিয়া ও মুয়ের্তে, মাদারল্যান্ড অর ডেথ, মাতৃভূমি অথবা মৃত্যু। তো এটা কে বলছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা বলছে হচ্ছে আমাদের চে গুয়েভারা সাহেব, বুঝছো? চে গুয়েভারা সাহেব এটা বলছে। তো সব দেশ থেকে এখানে তোমার আছে নেলসন ম্যান্ডেলা, তাই না, বর্ণবাদ বিরোধী নেতা ছিল। তো এগুলো পড়ে ফেলবা। এই তো একদম সুন্দর করে, মানে একদম খুবই গুছানো একটা পিডিএফ। আশা করি এগুলো পড়ে ফেললে তোমার ইন্টারন্যাশনাল নিয়ে আর কোনো ভয় থাকবে না। এরপরে এটা পড়ার পরে তুমি যদি তোমার অনেক হাজার হাজার পিডিএফ তুমি আগে পড়ে রাখছো, জমা রাখছো, ঠিক আছে, তুমি আগে পড়ছো, একবার রিভিশন দিয়ে ফেলো। আমি বলবো না পড়ো না, কারণ ওগুলো বিভিন্ন জায়গা থেকে দিছে, অবশ্যই ইম্পর্টেন্ট মনে করে তো দিছে, তো তুমি সেগুলো পড়বা। বাট আগে এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে। এখান থেকে মেডিকেলে কমন আসছে, তো আশা করি এবারও কমন আসবে, একবার পড়ে নিও, ঠিক আছে। এবং ওগুলো পড়বা, সমস্যা নাই, মানা করতেছি না পড়তে, বাট এগুলো একটু দেখো, একদম সিম্পল করে দেওয়া আছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আচ্ছা, ওকে। তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে যা যা লাগবে অল্প কিছু তথ্য দেওয়া আছে, একবার পড়ে দাও, ঠিক আছে। এগুলো তুমি পারবা, তোমরা মেডিকেল আগে পড়ছো না এগুলো, তো ডেন্টাল আগে কেন পড়বা না? হ্যাঁ বলো। জাতিসংঘ, জাতিসংঘ তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। জাতিসংঘ, জাতিসংঘ থেকে আগে পরীক্ষার প্রশ্ন আসতোই। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এগুলো থেকে প্রশ্ন হামেশাই দিত। তো তোমরা ডাক্তার হতে যাচ্ছ, ডেন্টিস্ট হতে যাচ্ছ, তাহলে এই জায়গায় তোমার হেলথ রিলেটেড জায়গা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন থাকবে। তাহলে জাতিসংঘ যা আছে এখানে, যা যা দেওয়া আছে এখানে দেখো, এখানে কোনো জিনিস বাদ দেওয়ার মতো জিনিস দেওয়া নাই। মানে তোমার পরীক্ষায় যা লাগবে সুন্দর করে আমি একটা, মানে স্লাইডে একটা পিডিএফে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিডিএফ, আর সাম্প্রতিকের দুইটা পিডিএফ আছে, ছোটো ছোটো দুইটা পিডিএফ আছে। আবার রাস্তা পড়ে ফেলবা ভাই, এগুলা পড়তে তোমার কষ্ট হবে না, আমি জানি, ঠিক আছে। এবং বিভিন্ন জায়গায় তোমার যেসব তথ্যগুলো লাগবে আমি সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। ডাব্লিউএইচও, ডাব্লিউএইচও তো খুবই ইম্পর্টেন্ট। ডাব্লিউএইচও কবে প্রতিষ্ঠিত হয়? 7 এপ্রিল 1948 সালে। ডাব্লিউএইচও সদর দপ্তর কোথায়? ঠিক আছে, এগুলো পরীক্ষাতে হর হামেশাই আসে, বুঝছো, এগুলো পরীক্ষাতে হর হামেশাই আসে। ইউএনএইচসিআর, ইউএনএইচসিআর মেনলি কী নিয়ে কাজ করে? ইউএনএইচসিআর মেনলি হচ্ছে শরণার্থী নিয়ে কাজ করে। এই যে রোহিঙ্গারা চলে আসছে বাংলাদেশে, তো এরা শরণার্থী, তো এদেরকে নিয়ে তোমার হচ্ছে ইউএনএইচসিআর কাজ করে, বুঝছো। আচ্ছা, তাহলে জাতিসংঘ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জাতিসংঘ অবশ্যই পড়বা ভাইয়া, জাতিসংঘ অবশ্যই তোমাকে পড়তে হবে। দেখো ইন্টারন্যাশনাল থেকে কিছু পড়ো না পড়ো, জাতিসংঘ, সার্ক, ডাব্লিউএইচও, এগুলো তোমাকে পড়ে যাইতে হবে। জাতিসংঘ, সার্ক, ডাব্লিউএইচও। কেউ যদি বলো ভাই এখান থেকে সাজেশন দেন, তাহলে জাতিসংঘ পড়ো, সার্ক পড়ো, এবং হচ্ছে ডাব্লিউএইচও পড়ো। এখন পর্যন্ত এই তিনটায় পাইছি। সার্কের প্রধান উদ্যোক্তাকে? সার্কের প্রধান উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশের, বা সার্কের রূপকার বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য আর কি, রিসেন্ট টাইমে যেহেতু পলিটিক্যাল একটা চেঞ্জ আসছে, তো এটা তোমাকে পড়তে হবে। সার্কের প্রধান রূপকার কে? আচ্ছা, বিমস্টেক, বিমস্টেক থেকে একবার মেডিকেলের পরীক্ষার প্রশ্ন আসছিল। তাহলে বিমস্টেকের সদর দপ্তর তো বাংলাদেশে, তো বাংলাদেশে যেসব সংস্থার সদর দপ্তর সেগুলো তোমার পরীক্ষার জন্য লাগে। বাংলাদেশে যেসব সংস্থার সদর দপ্তর সেগুলো তোমার পরীক্ষার জন্য লাগে, তাহলে লিখলে তুমি পড়ে ফেলবা। এই তো, এই যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে কোনোটাই মানে মানে তোমার হচ্ছে যে না, মানে ফাও প্রশ্ন দেওয়া নাই, এগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো পড়লে তুমি দেখবে যে তোমার কনফিডেন্স থাকবে চাঙ্গা, ঠিক আছে, তোমার কনফিডেন্স থাকবে চাঙ্গা, তখন তুমি পরীক্ষা এমনি ভালো করবা। এই যে বিভিন্ন বিপ্লব দেওয়া আছে, দেখুন তিউনিসিয়ায় কী হয়েছিল? জুই বিপ্লব বা হচ্ছে জেসমিন বিপ্লব। বাংলাদেশে কী হয়েছিল? বাংলাদেশে হচ্ছে মনসুন বিপ্লব, হ্যাঁ, বুটসন বিপ্লব। এখন মনসুন বিপ্লব কি বিশাল কাহিনী টাহিনী আছে, এগুলো তোমার পড়া দরকার নয়, তুমি জাস্ট মনে রাখবা বাংলাদেশে হয়েছে মনসুন বিপ্লব, তিউনিসিয়া হয়েছে জেসমিন বিপ্লব, লিবিয়া হয়েছে গ্রিন বিপ্লব, মিশরে হয়েছে নীল বিপ্লব, শেষ। এগুলো নিয়ে গবেষণা করতে যাবো না, আল্লাহর রাস্তায় গবেষণা করতে যাবো না। আচ্ছা, অরেঞ্জ রেভলিউশন করেছে ইউক্রেন, এটা দেখো, ঠিক আছে। অরেঞ্জ, কমলা বিপ্লব, হ্যাঁ, কমলা বিপ্লব হয়েছে কোথায়? ইউক্রেনে। ইউক্রেন যুদ্ধ হচ্ছে না, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে,
তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিসেন্ট টাইমের প্রশ্ন। আর ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে রিসেন্ট টাইমে প্রশ্নের সম্ভাবনা সব থেকে বেশি। মেন কথা হচ্ছে মেডিকেলের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল টপিকস ছিল, ডেন্টালের জন্য সেম। বাংলাদেশ থেকে যেগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ছিল, ডেন্টালের জন্য সেম, এই সেম ব্যাচের প্রশ্ন হয়। এএফএমসিতে তো সেম টাইপের প্রশ্ন আসছে, একদম কমন। এএফএমসিতে আমি যা পড়াইছি 10টা থেকে 10টা কমন। আচ্ছা, তারপর দেখো, তারপরে এখানে কিছু ভৌগোলিক উপনাম দেওয়া আছে, একটু পড়তে পারো, ঠিক আছে? এগুলো একটু পড়ে যাও। মন্দিরের শহর কোনটা? বেনারস, ভারতের বেনারস, এটাকে মন্দিরের শহর বলা হয়, প্রচুর মন্দির আছে ওই জায়গায়। সূর্যোদয়ের দেশ কোনটা? জাপান, ঠিক আছে? এই যে ভৌগোলিক উপনামগুলো, এগুলো একবার পড়লে মনে থাকে। একদম যেগুলো লাগবে, একদম কমন যে উপনামগুলো, এগুলো দিয়ে দিছি, সুন্দর করে পড়ে ফেলবা, কোনো প্যারাই নাই। ওকে, এই তো মোটামুটি। লিভ তলস্তয় অনেক অনেক কিছু লিখছে, বুঝছো? লিভ তলস্তয়ের মানে রচনাগুলো পরীক্ষাতে কেন জানিয়ে দিয়ে দেয়। তো এখান থেকে ওয়ার এন্ড পিস এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি পড়বা। ওয়ার এন্ড পিস কার লেখা? লিভ তলস্তয়ের লেখা, ঠিক আছে? আমি সুন্দর করে সবগুলো আনসার সহ, প্রত্যেকটা প্রশ্নের আনসার সহ সুন্দর করে লিখে দিয়েছি। বা এটা বানাইতে আমার যে পেনটা হয়েছে, তাও এখান থেকে কমন আসছে, যে খুশি আর কি আমি আসলে। দুটো প্রণালীগুলো একটু দেখো, হ্যাঁ, প্রণালীগুলো কোন দুটা মহাদেশকে ভাগ করছে বা কোথায় কোথায় আছে, এগুলো একটু দেখবা। এখানে সুন্দর করে আমি পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? মনে হইতে পারে অনেক কিছু, কিন্তু এত বেশি না, ঠিক আছে? ভয় পাই যাবে না যে ভাই এত এত পিডিএফ দিচ্ছেন, এগুলো তোমরা আগেও পড়ছো। এবং তুমি যদি এটা পড়া শুরু করো, আমাকে বিশ্বাস করো, 3 ঘন্টার ভিতরে পড়া হয়ে যাবে। 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে পিডিএফ পড়া হয়ে যাবে তোমার। এখানে বিভিন্ন আন্তর্জাতিক দিবসগুলো দেওয়া আছে, এই দিবসগুলো পড়বা, ঠিক আছে? বিভিন্ন আন্তর্জাতিক দিবসগুলো দেওয়া আছে, এগুলো তুমি পড়বা। এবং এখানে যা দেওয়া আছে, যে বিভিন্ন শাস্ত্র তত্ত্বের জনক, ঠিক আছে? এবার আসছিল অ্যাসেপটিক সার্জারির জনককে, ঠিক আছে? এটা খুবই অ্যাটিপিক্যাল প্রশ্ন আর কি, অ্যাসেপটিক সার্জারির জনককে। এটা কেউই পারে নাই, কোনো কোচিংয়ে কোনো জায়গায় পারে না, আমি নিজেও পড়াই না এটা। তাহলে এটা যদি কমন না আসে, তাহলে এটার জন্য মন খারাপ করা দরকার আছে? এটা তো 99% মানুষই পারবে না, 99 100% মানুষই পারবে না, আমি নিজেই পারি না, ঠিক আছে? তো তোমার কি 100তে 100 পাইতে হবে চান্স পাইতে গেলে? তোমরা জানো এগুলা, ঠিক আছে? তোমার 100তে 100 পাওয়া লাগবে না, জিকেতে 10 পাওয়া লাগবে না, জিকেতে 9 পাও, 8 পাও, 7 পাও, দ্যাটস অল। ব্যাগগুলোতে ভালো করো। এই যে বিভিন্ন দেশের সংবাদ সংস্থা, রাশিয়ার কোনটা, ফ্রান্সের কোনটা, এগুলো একটু পড়ে ফেলবা। ওকে, এই যে নোবেল প্রাইজ, এই নোবেল প্রাইজটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার মেডিকেলের নোবেল প্রাইজ দেয় না, ডেন্টাল দেওয়ার একটা চান্স আছে। তো নোবেল প্রাইজটা কিন্তু দেখে যাও, বুঝছো? নোবেল প্রাইজকে কোন সাবজেক্ট নোবেল প্রাইজ পেয়েছে? স্পেশালি চিকিৎসা ক্ষেত্রে, শান্তিতে, চিকিৎসা ক্ষেত্রে এবং হচ্ছে শান্তিতে কে পাইছে, এগুলো এটা অবশ্যই দেখবা, ঠিক আছে? আর বাকিগুলোও দেখবা। নোবেল প্রাইজটা খুবই ইম্পর্টেন্ট ভাই, নোবেল প্রাইজ থেকে আর প্রশ্ন আসে না, নোবেল প্রাইজ কিন্তু নেক্সট বার খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই তো বিভিন্ন ধরনের মুদ্রা, এটা তো পড়ায়, সব জায়গায় পড়ায়। তোমরা কিন্তু বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের রাজধানী, এখান থেকে আগে কিন্তু খুব কমনলি প্রশ্ন আসতো। এবং এটা কিন্তু তোমরা পড়ছো এতদিন, আমি জানি এগুলো তোমরা পড়ে আসছো, মেডিকেলের আগেও পড়ছো। কেউ যদি বলো যে ভাই পড়ি না, আপনি পড়াচ্ছেন নতুন করে, তাহলে কিন্তু তাকে মার দিব আমি। এগুলো তোমরা পড়ছো, একবার করে পড়ে যায়। এগুলো কিন্তু বেশিরভাগ রাজধানীর নাম তুমি জানো, ঠিক আছে? বিভিন্ন দেশের রাজধানীর নাম তুমি জানো, মুদ্রাও বেশিরভাগ তুমি জানো, একবার পড়ো। ফ্রান্সের রাজধানী প্যারিস, এটা কে না জানে? ভারতের রাজধানী নয়াদিল্লি, এটা কে না জানে? শ্রীলঙ্কার রাজধানী, নেপালের রাজধানী, ভুটানের রাজধানী, ছোটোবেলায় সবাই পড়ছে এগুলো। তো একবার করে পড়তে সমস্যা কি ভাই? পড়ে নিবা, ঠিক আছে? একবার করে পড়ে নিবা, সমস্যা নেই। এরপরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? একটু বড় করে নিলাম, তোমরা পিডিএফটা দেখবে সুন্দর করে। এগুলো হচ্ছে আগের বছরের মেডিকেলের প্রশ্ন, বুঝছো? আগের বছরের মেডিকেলের প্রশ্ন, বুঝছো? এগুলো সুন্দর করে সাদি ভাই তোমাদেরকে পড়াইছে, আমার মনে আছে। আমার তখন ফাইনাল প্রফেশনাল পরীক্ষা চলতেছিল, আমি তোমাদের ক্লাস নিতে পারি নাই। তো সাদি ভাই এগুলো পড়াইছে, এগুলো ক্লাস কিন্তু ইউটিউবেও আছে। তো এখান থেকে জাস্ট ক্লাস করার দরকার নাই, যদি করতে চাও করতে পারো, বাট ক্লাস না করলেও সমস্যা নাই, তুমি জাস্ট দেখো না। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতাকে টিম বার্নার্স-লি, এই যে পড়ে ফেললাম না, এটা কি আমার আর প্যারা হবে বলো? আর প্যারা হবে না, ঠিক আছে? এখান থেকে তোমার মেডিকেলের আগের বছরের মেডিকেলের প্রশ্নগুলো তোমরা তো এগুলো আলাদা করে সলভ করবাই। আগের বছর মেডিকেল মেনলি এই জায়গায় ইন্টারন্যাশনাল প্রশ্নগুলো অ্যাড করা আছে, বুঝছো? যেগুলো নাই, তো এগুলো তোমরা পারো, ঠিক আছে? বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব কোন সভ্যতার? ফিনিশীয় সভ্যতা। ইয়াহিও মেল সেবা চালু হয় কত সালে? 1997 সালে। এগুলো ম্যাটের পরীক্ষাতে আসছে। এই প্রশ্নগুলো একবার দেখে ফেলবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখান থেকে মেডিকেলের প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো তুমি পড়ে ফেলবা। এগুলো তোমার পিডিএফে দেখবে, ক্লিয়ারলি বোঝা যাবে, সমস্যা নেই।
টেনশন করো না যে ভাই এটা মনে হয় পিডিএফে বোঝা যাবে না, না বোঝা যাবে না কেন? এটা জাতিসংঘ থেকে প্রশ্ন আসে, দেখো জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়, সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? দেখছো, এই 2004 সালে পরীক্ষায় প্রশ্ন আসছে এগুলা। বাজারের শহর কোনটারে বলা? রয়টার্স কি? রয়টার্স সংবাদ সংস্থা, সুন্দর করে পিডিএফে আছে, সুন্দর করে আছে। এই যে দেখো, আমি তোমাকে কোন জিনিসগুলো স্কিপ করতে বলি, দেখো বলছে যে 2003 সালে ওআইসি সম্মেলন কোথায় হয়েছে। ভাই এখন কি 2003 সাল? এখন 2025 সাল। স্কিপ স্কিপ, ওই বছরের জন্য রেলেভেন্ট, এখন আর দরকার আছে? স্কিপ। এরপরে বিসিএস এর প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখানে বিসিএস এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে, এই পিডিএফে দেওয়া আছে ইম্পর্টেন্ট বিসিএস এর প্রশ্ন। কেন পড়বো না? যেগুলো তোমার লাগবে সুন্দর করে ভাই উঠায় রাখছে এখানে সাদি ভাই থেকে এই পিডিএফটা আমি নিয়েছিলাম। তো এই তো সুন্দর করে এখানে দেওয়া আছে এবং কয়েকটা ব্যাখ্যা সহ দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে সুন্দর করে পড়ে ফেলবা ভাই, সুন্দর করে পড়ে ফেলবা। এত সুন্দর করে যদি সব জিনিস সাজায় দেওয়া হইতো, আমার মনে হচ্ছে আমি নিজেই পরীক্ষা দিই এখন, এত সুন্দর করে সব সাজানো। এবং নিচে হচ্ছে ভাই কিছু জিনিস পড়াইছিল তোমাদেরকে, এই সেম জিনিসটা হচ্ছে তোমার আগের পিডিএফ সাথে অ্যাড করা আছে। তো আগের পিডিএফ বলতে প্রথম দিকে যে কথাগুলো ছিল এখানে ম্যাক্সিমাম সেম কথাই, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? এই সেম জিনিস, বাট এটা একটু পড়বা, ঠিক আছে? এটা একটু পড়বা, এটা এটা এই জিনিসটা একটু পড়ে যাবা, এটা সাদি ভাই তোমাদের এই জিনিসগুলো পড়াইছিল, তো এখানে আমি অ্যাড করে দিয়েছি এগুলা, এটা পড়ে ফেলবা, দেখবে যে কনফিডেন্স কই থাকে, ঠিক আছে? সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? কনফিডেন্স তুমি দেখবে যে বুস্টার কনফিডেন্স পাবা এই জায়গায়। এই জায়গায় দেখা হয় যে বিমান সংস্থা, বিভিন্ন বিমান সংস্থা ওগুলো ওখানে উপরেও আছে, ঠিক আছে? বিভিন্ন দেশের বিমানবন্দর, ঠিক আছে? এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এগুলো সুন্দর করে দেওয়া আছে এই জায়গায়। এই তো আর কি, এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এটা আমি প্রথমেও দিছি, মানে পিডিএফ এর প্রথম দিকেও আছে সেম পিডিএফ এর, বাট এখান থেকে একবার পড়বা রিভিশন হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। মুসাদ, এই যে ইসরায়েলের মুসাদ, আমান, সাবাক, ঠিক আছে? এই গোয়েন্দা সংস্থাগুলো আছে এই জায়গায়, ঠিক আছে? দেখবা যে এগুলো পড়লে না মানে তোমার কাছে কঠিন মনে হবে না, তুমি পড়ো নাই দেখে তোমার কাছে মনে হচ্ছে কঠিন, বা অনেকেই পড়ছো আমি জানি, যারা পড়ছো দেখবা যেগুলো মনে থাকে, এরকম নাকি এগুলো বায়োলজি কেমিস্ট্রির মতো ভুলে যাও, জিকে মানুষের মনে থাকে, কারণ জিকে জিনিসটা মজার, বুঝছো? এখানে যে প্রশ্নগুলো আছে সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে? সুন্দর করে পড়ে ফেলবা, এই প্রশ্নগুলো পড়ে ফেলবা, এগুলো পড়ে ফেলে তোমার হয়ে যাবে। ইন্টারন্যাশনাল এখান থেকে মানে এর বাইরে কিছুই দিবে না, তো একদম মাথা ঠান্ডা রেখে তুমি হচ্ছে যদি দেয় ইন্টারন্যাশনাল এগুলোর ভিতরে থাকবে, তো টেনশন করার কোনো কারণ নেই। ওকে, তারপরে দেখো তাহলে এটা গেলো আমার ইন্টারন্যাশনাল, ঠিক আছে? তারপর হচ্ছে সাম্প্রতিক। ওকে, তাহলে সাম্প্রতিকের পিডিএফগুলো আমরা একটু দেখি, সাম্প্রতিকের কি পিডিএফ আছে। ওকে, সাম্প্রতিকের জন্য আমি পিডিএফ দিয়ে দিব, আজকে যারা দেখাচ্ছি পিডিএফ সবগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সুন্দর করে আল্লাহর হস্তে পড়ে ফেলবা। এই যে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেওয়া আছে প্রথমে, শান্তিরক্ষী বিশ্বে কয়টা দেশে মোতায়েন করা হয়েছে? 9টা দেশে, ঠিক আছে? মৃগী রোগ আক্রান্ত রোগীর মাথার খুলি স্থাপন করা হয়েছে নিউরো স্টিমুলেটর, একবার পড়লে হয়, এগুলো আসলে মানে পড়ানোর মতো জিনিস না, ঠিক আছে? এগুলো পড়ানোর মতো জিনিস না, পড়ানোর মতো জিনিস হয়তো যদি তোমার হাতে 4 মাস 5 মাস টাইম থাকতো, তাহলে আমি দাঁড়ায় দাঁড়ায় তোমার মুখস্থ করে দিতাম এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে জেনেভা কাদের সদর দপ্তর তুমি একবার সুন্দর করে দেখে নিবা। সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা খুবই ইম্পর্টেন্ট, এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। এগুলো সবগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সাম্প্রতিকের প্রশ্ন। আমি তোমার ভিডিওতে প্রথমে বলছি যে বাংলাদেশ অংশ থেকে তোমার মুক্তিযুদ্ধ, পাকিস্তান আমল, প্রাচীন বাংলার ইতিহাস একদম সুন্দর করে পারতে হবে। আর এখান থেকে ইন্টারন্যাশনাল সাম্প্রতিক যেগুলো আছে, মানে রিসেন্টলি আন্তর্জাতিক অঙ্গনে যে জিনিসগুলো হয়েছে, মেনলি ঘটতেছে, ওই জিনিসগুলো একদম সুস্থ থাকতে হবে। তো এখানে আমার সুন্দর করে সবগুলো জিনিস দেওয়া আছে, ঠিক আছে? এটা আমি এখানে দেখো প্রত্যেকটা স্লাইড, এই স্লাইডে দেখো 2টা প্রশ্ন। 33তম প্যারিস অলিম্পিকের মাস্কট কি? ফ্রিজ। এবং 33তম প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ? চীন। মানে এখানে আসলে কোনো মানে তুমি বলবা যে ভাই এখানে মনে হয় হাজার তথ্য দিয়ে রাখছেন, না রে ভাই, এখানে হাজার তথ্য নাই, তুমি একবার পড়ো না, তুমি একবার পড়লে এগুলো তুমি মনে মনে করে রাখতে পারবা, ঠিক আছে? তুমি একবার পড়লেই তোমার এগুলো মনে থাকবে, ঠিক আছে? একবার পড়লে তোমার মনে থাকবে। যেমন 7 সিস্টার্স নিয়ে ইদানিং খুব মানে কথাবার্তা চলতেছিল, 7 সিস্টার্স, তাহলে 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত রাজ্য কী কী তোমার জানতে হবে না?
রিসেন্ট টাইমে তোমার ইন্টারন্যাশনাল অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে যেসব জিনিস নিয়ে খুব বেশি কথা হচ্ছে সেগুলো তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে? ওগুলো আমি সুন্দর করে এই জায়গায় দিয়ে দিছি। এটা পড়লে মনে হয় না এর বাইরে থেকে প্রশ্ন আসার চান্স আছে, কারণ এই সেম জায়গা থেকে মেডিকেলের প্রশ্ন আসছে, এখান থেকে আমি দেখা দিতে পারবো 3-4টা সাম্প্রতিক যেগুলো আসছে এখান থেকে আসছে হুবহু। তো তোমার কাছে যেসব তথ্য আছে ওগুলাও তুমি পড়বা, যে এটা পড়লে যে এরকম না ভাই, আমি তো আগে অন্য অন্য কোচিংয়ের গাইড পড়ছি, অন্য জায়গা থেকে বই পড়ছি, ওগুলাও পড়ো। সবাই তো ভালো জিনিসই দিচ্ছে, সব জায়গায় সেম সেম জিনিসই, সমস্যা নাই। যে 3-0 তত্ত্ব, 3-0 তত্ত্ব, হ্যাঁ 3-0 তত্ত্ব, তাহলে 3-0 তত্ত্ব যেটা দিছিল আমাদের ইউনুস সাহেব, সেখানে তোমার কী কী জিনিস ছিল? 0 দারিদ্র, 0 পভার্টি, 0 বেকারত্ব, 0 আনএমপ্লয়মেন্ট, 0 নিট কার্বন নির্গমন, 0 নেট কার্বন ইমিশন। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে নিচের কোনটা তোমার 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত না? সুন্দর করে পড়ে ফেলবা। ওকে, তো ভিডিওটা দীর্ঘ করবো না, কারণ এগুলো তোমার নিজের পড়তে হবে। আমি যদি এগুলো পড়াই তাহলে তোমার অনেক টাইম লাগবে, তুমি অনেক বোরিং ফিল করবা, কারণ এত টাইম নাই এখন, ঠিক আছে? একদম এখানে যা দেওয়া আছে সুন্দর করে পড়ে ফেলবা, সুন্দর করে পড়ে ফেলবা। এবার নিজের হাতে কিছু লিখে দিয়েছিলাম, দেখো আমি নিজের হাতে কিছু জিনিস লিখে দিয়েছিলাম, এবং আমি এটা নিয়ে খুবই প্রাউড ফিল করি, কারণ এখান থেকে প্রশ্ন কমন আসছে, ঠিক আছে? এখান থেকে পরীক্ষা পড়ে, যেমন এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে, এই যে এটা আমি লিখে দিয়েছিলাম যে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রধান অধিনায়ক জাকারিয়া পিন্টু 18 নভেম্বর 2024 মৃত্যুবরণ করেন। তো জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের যে অধিনায়ক, এটা কিন্তু পরীক্ষাতে আসছিল, এটা কিন্তু খুবই কমন আর কি, এটা পরীক্ষাতে দেয়, ঠিক আছে? এগুলো পরীক্ষাতে দেয়, এগুলো খুবই কমন, খুবই কমন, এগুলো পরীক্ষাতে দেয়, ঠিক আছে? তারপর আরেকটা প্রশ্ন, যে ইসরায়েল ফিলিস্তিনে কখন অ্যাটাক করে, ঠিক আছে? এই যে এখানে এখানে এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে, আমি যদি ভুল না করি তাহলে এই পরীক্ষাতে আসছে, এটা না, এটা এই যে এটা হচ্ছে তোমার এই যে এটা পরীক্ষাতে আসছে। হামাস ইসরায়েল রকেট হামলা চালায় কবে? 7 অক্টোবর 2023 সাল। দেখো আমি নিজের হাতে লিখে দিয়েছিলাম, এই পিডিএফে নিজের হাতে লিখে দিয়েছিলাম, খুবই অল্প পিডিএফ, হাজার হাজার তথ্য দেয় নাই, মানে একদম সুন্দর করে লিখে দিয়েছিলাম, এখান থেকে পরীক্ষাতে আসছে, ঠিক আছে? তো এটা পড়ে যাও একটু, ঠিক আছে? অনেক গবেষণা অনেক পরিশ্রম করে বানাইছি, পড়ে যাও, ঠিক আছে? এটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। বাট তুমি যদি অন্য কোচিংয়ের ওইগুলো পড়ো, ওগুলোও পড়তে পারো, সমস্যা নেই। বাট এটা আমি নিজে বানাইছি, তো আমি বললাম যে হ্যাঁ এটা ভালো, এখান থেকে কমন আসছে, অন্য জায়গা থেকেও কমন আসতে পারে, সেগুলো পড়তে পারো, ইউ আর ওপেন। বাট এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। সাম্প্রতিকের আরও একটা পিডিএফ আছে, এটা একটা পিডিএফ, এটা হচ্ছে মেন পিডিএফ, যেটা সাম্প্রতিকের আরও একটা পিডিএফ আছে, এগুলো আমি সব তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন করিও না। এই যে এখানে এখানে কোটা সংস্কার আন্দোলন, ঠিক আছে? এই জিনিসটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো একবার রিডিং পড়লে হবে, ঠিক আছে? কোটা সংস্কার আন্দোলন এগুলো একটু রিডিং পড়লেই হবে, ঠিক আছে? একটু রিডিং পড়লেই তোমার হয়ে যাবে। এই যে এটা পরীক্ষাতে আসছে, এই সুন্দর করে দিয়ে আমাদের বইতেই ছিল এটা আর কি। পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হয় 16 জুলাই, ঠিক আছে? এই যে সুন্দর করে দেওয়া আছে, এটা পরীক্ষাতে আসছিল, মেডিকেলে আসছিল। তো এই কোটা আন্দোলনটা খুবই ইম্পর্টেন্ট, এবার এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের আবু সাইদকে নিয়ে তো কাহিনী বললাম, ঠিক আছে? এই যে মৃত্যুবরণ করছে কবে, এটা পরীক্ষাতে আসে, দেখো লিখে দিচ্ছি আমি, 16 জুলাই তিনি মারা যায়। তো আবু সাইদ নিয়ে একটু পড়বা, ঠিক আছে? আবু সাইদকে নিয়ে একটু পড়বা। মীর মুগ্ধ মারা গেছে, পানি পানি লাগবে, পানি বলতে বলতে, তো ওইটা একটু পড়বা, ঠিক আছে? এই যে ইউনুস সাহেব জীবনী খুবই ইম্পর্টেন্ট ভাই, ইউনুস সাহেবের জীবনী খুবই ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে ফেলবা, করে রিডিং দিবা। আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো মুখস্থ করবা, এমনি রিডিং দিবা। আর যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো রিডিং দিবা, ঠিক আছে? যেমন উনি ক্ষুদ্র ঋণের প্রবর্তক, ঠিক আছে? এটা তুমি পড়বা, ঠিক আছে? উনি নোবেল শান্তি পুরস্কার পাইছে, এটা তুমি পড়বা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তিনি কবে নোবেল প্রাইজ পায়, কবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে, কবে নোবেল প্রাইজ পায়, ঠিক আছে? এগুলো তোমার আমি পিডিএফ দিয়ে দিব, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো হচ্ছে একদম কমন, তুমি বুঝতে পারো, এগুলো ইম্পর্টেন্ট। জিয়াউর রহমান থেকে ওই যে আমি পড়ছিলাম না, সার্কের প্রধান রূপকার জিয়াউর রহমান, তাই ওটা তুমি পড়বা, সার্কের প্রধান রূপকারকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখানে যে জিনিসগুলো আছে, জন্ম কবে, মৃত্যু কবে, এগুলো একটু দেখো। তিনি কত নাম্বার সেক্টর কমান্ডার ছিলেন, ঠিক আছে? জেড ফোর্সে ছিল, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, ওগুলো তুমি পড়বা। আর হামিদ খান বাসিনী, এটা একটু দেখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। স্পেশাল তার ওই যে কাকমারি সম্মেলনে যে তিনি আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবেন বলছিলেন, ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটার পিডিএফ আমি দিয়ে দিব।
এগুলো পড়বা। মাইক্রো ক্রেডিট বা হচ্ছে ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে? এরা কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে এই তিনজন ব্যক্তির জীবনী এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আসো। এরপর হচ্ছে আমি এখানে কয়েকটা জিনিস লিখে রাখছি, এটা হচ্ছে রিসেন্ট টাইমে, মানে জানুয়ারি মাসে কী ঘটনা ঘটছে, জানুয়ারি মাসে রিসেন্ট সাম্প্রতিক কী ঘটনা ঘটছে এটা নিয়ে লিখে রাখছি। ঠিক আছে, এটা তুমি পড়বা, এটা আমি পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, যেমন হায়ারোগ্লিফিক্স কি, মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি। ঠিক আছে, ব্লু অর্থনীতি কি, ব্লু অর্থনীতি মানে সম্পর্কিত সমুদ্র বন্দর, মানে সমুদ্র থেকে যেসব সম্পদ আসে সেগুলা একসাথে আমরা ব্লু অর্থনীতি বলি আর কি, এরকম। তারপর হচ্ছে এই যে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি, এগুলো রিসেন্ট টাইমে হয়েছে আর কি। তো ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড। ঠিক আছে, এরকম 5 থেকে 7টা স্লাইড আছে, আমি এগুলো দিয়ে দিব, এগুলো তুমি পড়বা। তারপর রিসেন্ট টাইমে দেখো KM শফিউল্লাহ, ওই যে আমাদের 3 নম্বর যে সেক্টরটা ছিল ওটার সেক্টর কমান্ডার, উনি KM শফিউল্লাহ, ইনি মারা গেছে রিসেন্ট টাইমে। ঠিক আছে, তারপর ওয়াসিম আকরাম একজন ছিল, শহীদ হয়েছে তিনি, চিটাগাংয়ের একজন ছাত্র, সে শহীদ হয়েছে, ওয়াসিম আকরাম। যেহেতু আবু সাইদকে নিয়ে আসছে, তাহলে এবার মীর মুগ্ধ বা হচ্ছে ওয়াসিম আকরাম মারা যায়, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে এখান থেকে কয়টা জিনিস আছে, এগুলো আমি তোমাকে পিডিএফ করে দিয়ে দেবো, সুন্দর করে পড়ে ফেলবা। ঠিক আছে, সুন্দর করে পড়ে ফেলবা, এটা আমি তোমাকে পিডিএফ করে দিয়ে দিব। আচ্ছা, এরপরে কয়েকটা প্রশ্ন আলাদা করে আমি একটু লিখে দেই, কয়েকটা প্রশ্ন যেগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসতে পারে। আমি একটু এগুলো লিখে রাখছি, আমি তোমাদেরকে একটু দিয়ে দিই এগুলো। যেমন একটা প্রশ্ন হচ্ছে, ঢাকা ডেন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? যেহেতু ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত, এটা পরীক্ষাতে আসছিল, তো এটা পরীক্ষাতে আসতেই পারে। ঢাকা ডেন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আসতেই পারে পরীক্ষাতে। ঢাকা ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? ঢাকা ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? এটা 1961 সালে। এটা পরীক্ষাতে আসতেই পারে। যেহেতু ঢাকা মেডিকেল কবে প্রতিষ্ঠিত হয়, এটা আসছে 1946-এ, তাই এটা পরীক্ষাতে আসতে পারে 1961 সালে। আচ্ছা, ওকে। তারপরে দেখো কয়েকটা জিনিস লিখে দিই আমি আসলে এখানে, যেমন বীরশ্রেষ্ঠদের জীবনী নিয়ে লেখা, বীর, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। বীরশ্রেষ্ঠদের জীবনী নিয়ে লেখা, জীবনী নিয়ে লেখা প্রথম বই, এর নাম হচ্ছে নম্য তসেন কিয়াকমি। ঠিক আছে, আমি জানি না এটা দ্বারা কি বোঝায়, তোমাদেরও জানার দরকার নাই, মুখস্থ করবে খালি। এটা লেখককে, এটির লেখক হচ্ছে ইয়াংগানমোরো, হবে এখানে, গানমোরো। ঠিক আছে, এটি মোরো ভাষায় লেখা। কোন ভাষায় লেখা? মোরোরা তো একটা উপজাতি বাংলাদেশে, মোরো ভাষায় লেখা। মোরো ভাষায় লেখা। ওকে, তারপরে আরও কিছু জিনিস আছে। ওকে, তারপরে একটা হচ্ছে জিম্বাবুয়েতে নতুন একটা মুদ্রা চালু করছে ওরা, জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম হচ্ছে জিগ। নতুন মুদ্রার নাম জিগ। ঠিক আছে, জিগ। তারপর হচ্ছে তোমার ইরানের একটা নতুন রাজধানী ঘোষণা করছে, বুঝছো? ইরানের নতুন রাজধানীর নাম হচ্ছে, নতুন রাজধানী তারা ঘোষণা করছে মাকরান। ঠিক আছে, মাকরান। আগে ছিল কোনটা? আগে ছিল হচ্ছে তেহরান। হ্যাঁ, আগে তেহরান ছিল, আগে ছিল তেহরান, নতুন নাম করছে হচ্ছে মাকরান।
আর সার্কের অন্যতম উদ্যোক্তা কিন্তু জিয়াউর রহমান, এটা তোমার বইতে ছিল, তো এটা লিখলাম না। আর জিয়াউর রহমান কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন? জিয়াউর রহমান ছিলেন হচ্ছে তোমার 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, এটা তোমরা জানো। আর তার উপাধি কী ছিল? জিয়াউর রহমান তার উপাধি ছিল কি? তার উপাধি ছিল হচ্ছে বীর উত্তম। এটা যেন পরীক্ষাতে ভুল না হয়। তার উপাধি ছিল বীর উত্তম। জিয়াউর রহমান উপাধি ছিল বীর উত্তম। তিনি খাল কাটা কর্মসূচি গ্রহণ করছিলেন। তাহলে বাংলাদেশে যে খাল কাটা কর্মসূচি ছিল সেটা কে গ্রহণ করেছিলেন? তিনি খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, তার ডাকনাম ছিল কমল। তার ডাকনাম ছিল কমল এবং সবথেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। তো জিনিসটা কন্ট্রোভার্সিয়াল, তো মেনলি আমরা আসলে কোনো কন্ট্রোভার্সিতে যাব না, যখন যেটা চলে তখন সেটাই যাব। ঠিক আছে, রাজনৈতিক টানাপোড়েনে আমাদের কোনো ইচ্ছা নেই। আচ্ছা, ওকে। তারপরে আর কয়েকটা জিনিস যেটা একটু লিখতে হয়, 2-3টা জিনিস বাকি আছে, একটু লিখে দিই। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার হিজবুল্লাহ কোন দেশের সংগঠন আর কি? হিজবুল্লাহ লেবানন ভিত্তিক সংগঠন, বুঝছো? হিজবুল্লাহ হচ্ছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন। ঠিক আছে, এটা তোমাকে পড়তে হবে, হিজবুল্লাহ। তারপরে হচ্ছে তোমার হামাস ফাতাহ, এটা তো ফিলিস্তিন ভিত্তিক, তোমরা জানো, তাও একটু লিখে দেয়, এগুলো ইম্পর্টেন্ট আর কি। হামাস ফাতাহ এটা হচ্ছে ফিলিস্তিন ভিত্তিক সংগঠন। ফিলিস্তিন ভিত্তিক সংগঠন। তারপর হচ্ছে পাপা টাইগার। হ্যাঁ, পাপা টাইগার নামে পরিচিত ছিলেন এমএজি ওসমানী। পাপা টাইগার। পাপা টাইগার নামে পরিচিত ছিলেন এমএজি ওসমানী। হ্যাঁ, এমএজি ওসমানী সাহেব তিনি পাপা টাইগার নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, তো আরেকটা জিনিস তুমি মনে রাখো, এটা হচ্ছে গ্রাফিতি। ঠিক আছে, এটা প্রোনাউন্সিয়েশনটা মনে রাখো। হ্যাঁ, গ্রাফিতি, এটার প্রোনাউন্সিয়েশনটা মেনলি হচ্ছে স্পেলিং, এর কারেক্ট স্পেলিং। গ্রাফিটি, এটার কারেক্ট স্পেলিং আসলে কি? এটা কারেক্ট স্পেলিং হচ্ছে গ্রাফিটি, এটা কারেক্ট স্পেলিং হচ্ছে, এটা একটু মনে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে দিতে পারে। গ্রাফিটি, ঠিক আছে, কারেক্ট বানান যেটা গ্রাফিটি। ঠিক আছে, গ্রাফিতির কারেক্ট স্পেলিং হচ্ছে গ্রাফিটি। ওকে, গ্রাফিটি। এই তো মোটামুটি। তাইলে আমরা কি কি জিনিস দেখলাম? আমরা দেখলাম হচ্ছে আমাকে পড়তে হবে এখন বিসিএস এর প্রশ্ন, আগের বছরের মেডিকেল ডেন্টালের প্রশ্ন, ডিইউ এর প্রশ্নগুলো আমাকে পড়তে হবে। এবং এই প্রশ্নগুলো পড়ার পরে বা এই প্রশ্নগুলো আমরা কোন টপিক্সের আন্ডারে পড়বো, মানে কোন টপিক্স থেকে এই প্রশ্নগুলো পড়বো? প্রথম হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস, পাকিস্তান শাসনামল, আগে পড়ে শেষ করব। ঠিক আছে,
তারপর বাংলাদেশ অংশ থেকে ওই জিনিসগুলো পড়বো যেগুলো আগে পড়ছি বা আমি যেগুলো আজকে বলছি প্রশ্ন সলভগুলো করবো। এরপর হচ্ছে ইন্টারন্যাশনালের পিডিএফ, এর মধ্যে রিসেন্টলি সাম্প্রতিকের যে মানে পিডিএফটা আমি তোমাদেরকে দিছি, এটা তোমাকে পড়ে ফেলতে হবে সবার আগে। সাম্প্রতিকের পিডিএফ তোমাকে আগে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল পিডিএফ, আগে সাম্প্রতিকটা তোমাকে পড়ে শেষ করতে হবে, কারণ সাম্প্রতিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর কেউ যদি একদম ফাঁকিবাজি করতে চাও, ঠিক আছে ভাই পড়া হয় না কিছুই, পারবো না কিছু পড়তে, তাহলে মুক্তিযুদ্ধটা অবশ্যই পড়ে যাইস ভাই, মুক্তিযুদ্ধটা সবার আগে পড়ে যাইস, বিসিএসের প্রশ্নগুলো সবার আগে পড়ে যাইস। আর সাম্প্রতিক সাম্প্রতিকের যে পিডিএফটা, ইন্টারন্যাশনাল না, রিসেন্ট যে পিডিএফটা আছে এটা তুই পড়ে যাইস। আর ইন্টারন্যাশনাল সাম্প্রতিক এই পিডিএফগুলো পড়লেই আশা করি হয়ে যাবে, ঠিক আছে? এটা আগে পড়ে শেষ করবা, এরপর অন্য কোচিংয়ের বা যে কোনো জায়গায় শিট পিডিএফ যা তোমরা পাইছো সেগুলো তোমরা পড়বা। ওকে, তাহলে আশা করি আজকে মানে একটা কমপ্লিট গাইডলাইন পাইছো। কারো যদি সমস্যা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে তুমি হচ্ছে আমাকে জানাবা যে ভাই আমি এখনও মানে হচ্ছে যে কনফিউশনে আছি, তাহলে আমি সেগুলো আনসার দিব। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। ভালো একটা পরীক্ষা হবে, আমি জানি, আমি দেখবো প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ ভরসা।